গল্পের শুরুতেই পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আমি সাগর, পরিবারের দুই মাত্র সন্তান, মানে আমার বড় আপু, তারপরে আমি। এমনিতে আমি অনেক ভালো ছেলে, শুধু একটি বেশি ভদ্র। সবার পেছনে লাগতে ভালো লাগে। সকালে ঘুমিয়ে আছি, কিন্তু শান্তিতে একটু ঘুমানোর উপায়ও নেই। কে যেন চেঁচামেচি করছে। আম্মু, এই বেসুরে গান বন্ধ করো আর একটু ঘুমাতে দাও প্লিজ। কি বললি? দাঁড়া, আসছি আমি। আমার রুমে এসেই কান ধরে টেনে তুললো। কি বললি তুই? আবার বল। আরে আরে, কি করছো আম্মু? এই ছোট ছেলেকে এইভাবে মারছো কেন? কয়টা বাজে? স্কুল যাওয়ার সময় হয় নাই? ও শিট! আরে ছাড়ো আমাকে, আমার স্কুল আছে। নাকি আমাকে স্কুল যেতে দিবে না? শয়তান ছেলে, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম, তখন একদল মেয়ে দেখলাম স্কুল ড্রেস পরা, কিন্তু দেখে তো মনে হচ্ছে আমাদের স্কুলের না। আর হলে তো আমি চিনতাম। দেখতে হবে তো। সামনে গিয়ে দাঁড়ালাম। এই যে আপু মনিরা, তোমরা কোন স্কুলের আর এইদিকে কোথায় যাচ্ছ? একটা মেয়ে বলে উঠল, এই, তোমার নাম সাগর তাই না? বাহ, তোমরা আমাকে চিনো তাহলে? মানে আমাকে ফলো করো? খুব ভালো কথা। আসলে আমি একটু এমনই, সব মেয়েদের ক্রাশ। মেয়েটি আবারও বলে উঠল, ও তাই নাকি? তা আমাকে তোমার কেমন লাগে? একটু উপরে থেকে নিচে দেখে নিলাম। বাহ, সেই রকম সুন্দরী। হ্যাঁ, দেখতে তো ভালোই, তবে ততটাও সুন্দরী না। হ্যাঁ শোনো, আমাকে আর ফলো করো না, আমার গার্লফ্রেন্ড আছে। তাই? এই কথা সুমাইয়া জানে? কি বাবু, শুশু পেয়েছে? আপনি আপুকে কিভাবে চেনেন? ও মা, চিনব না? একই সাথে পড়ি। তা তোমার আপু জানেন? আপু ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনারা আপুর ফ্রেন্ড। ও আচ্ছা, আর জানলে কি হতো? আপু ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তুই নাকি খুব বদমাস ছেলে। ছি ছি, কি বলেন আপু? কে বলেছে এসব মিথ্যে কথা? আমি অনেক ভালো ছেলে। কি আর বলবে, তোর আপু নিজেই বলেছে। ইস, মান ইজ্জতের ফালুদা হয়ে গেল। কেন যে এদের সামনে আসতে গেলাম? না মানে আপু আসলে হয়তো ভুলে বলে ফেলেছি। আমি এখন যাই আপু, ক্লাস আছে। ভালো থাকবেন। না না চান্দু, এত সহজে যেতে দিচ্ছি না। আগে বল, তুই আমাদের লাইন মারতে এসেছিলি গাই না? ছি ছি আপু, কি বলছেন এসব? আমি তো আপনাদের জিজ্ঞেস করতে আসলাম এইদিকে কোথায় যাচ্ছেন, নাকি রাস্তা ভুল করছেন, তাই আসতে বললাম। হুম, জানি জানি। আচ্ছা, তোর না ক্লাস আছে, যা এখন। কিছু দূর যাওয়ার পরে আবারও আসলাম তাদের সামনে। কি রে, আবার কি হলো? না মানে আপু, আপনার নাম জানতে পারি? মানে পরের বার দেখা হলে সামাল দেওয়ার জন্য। বাহ, খুব সুন্দর নাম। তা কোথায় যাচ্ছেন? তোদের বাসায় যাচ্ছি সুমাইয়ার সাথে দেখা করতে, তুই যা। আচ্ছা আপু, আর একটা কথা বলবো। হুম, বল। আপনি কিন্তু সত্যিই অনেক সুন্দরী। এক পলকেই ফোন কেড়ে নিতে পারেন। পটানো হচ্ছে তাই না? এখনই তোর আপুকে বলে দেব? সরি আপু, আমি গেলাম। আপনি অনেক কালো, দেখতে অনেক খারাপ। এবার আমি গেলাম, বলেই দিলাম দৌড়। এক দৌড়ে স্কুলে চলে গেলাম। কয়েকটা ক্লাস করে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম বাসায় চলে যাই। যেই ভাবা সেই কাজ, পলায়ন করলাম স্কুল থেকে। বাসায় গিয়ে দেখি আপুর রুমে ওই বজ্জাত মেয়েগুলো, যে আমাকে রাস্তায় একা পেয়ে ডিস্টার্ব করছে। তাই আমি একটু জ্বালানোর জন্য রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম আর গানছিলাম। মনে হলো ওই রুম থেকে কিছু একটা ফোটার শব্দ, বোমা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। আর আপু রুমে ঢুকবো, এমনভাবে যাব যেন আমি কিছুই জানি না। আপু, আপু কি করছো? বলতে বলতে ঢুকে গেলাম তাদের সবার মাঝে। আমি কাউকে চিনি না এমন একটা ভাব নিলাম। ওহ আপু, তুমি ব্যস্ত? আচ্ছা থাকো। কি বলবি বল। না এমনি আসলাম। ও ভালো, আয় পরিচয় করিয়ে দিই। এরা আমার কলেজ ফ্রেন্ড। হাই আপুরা, কেমন আছেন? হুম, খুবই ভালো। তুমি কেমন আছো? জি আপু, আমিও ভালো আছি। আচ্ছা আপু, আপনার নাম জানতে পারি? অবাক হয়ে তাকিয়ে আছে আর বলল, এই, আমার নাম জানো না? আপু আমি কিভাবে জানবো? আমি তো এই প্রথম আপনাদের সাথে কথা বলছি, তাই না? ও তাই তো। আচ্ছা, আমি মিম। জি আপু, ভালো থাকবেন। বলে চলে গেলাম আম্মুর কাছে খাওয়ার জন্য। খেয়ে বেরিয়ে গেলাম আড্ডা দিতে। আজকে এক হারামিও স্কুলে যাই নাই। একা একা আমারও ভালো লাগে নাই, তাই আমিও চলে আসলাম। যাই হোক, আড্ডাখানায় গিয়ে দেখি সবাই আছে। আসলে এখানে একটা মামার দোকান আছে, ওইখানেই আড্ডা দেই, ক্যারাম বোর্ড খেলি আর আড্ডা দেই। যাই হোক, আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। রাতে খাওয়ার টেবিলে বসে আছি, তখন আপু বলে উঠল, আম্মু, একটা কথা ছিল। আগে বলো, বিচার কি তুমি করবে নাকি আমি নিজেই করব? এই সেরে চেরে ধরা খেয়ে গেছি, যে করেই হোক এখান থেকে বাঁচা দরকার। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি।
আম্মু আজকে জানো কি হয়েছে? কি হয়েছে বল। আমি স্কুলে যাওয়ার সময় তো তুমি ছিলে না, তখন তাড়াতাড়ি সময় তোমাকেও খুঁজে পাচ্ছিলাম না। তোমাকে কয়েকদিন আগে বলে রাখলাম আমার কিছু টাকা দরকার, তুমি বলে দিবে। আমি আবার কবে তোকে টাকা দিতে চাইলাম? আরে ওই যে মনে নেই, কয়েকদিন আগেই তো বললাম। হ্যাঁ, তো কি হয়েছে? আসলে আজকে তোমাকে খুঁজে না পেয়ে আপুর ব্যাগ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম, তুমি ওই টাকা আপুকে দিয়ে দিও। তোরের তো দারুণ বুদ্ধি দেখছি। যে দেখছিস ধরা খেয়ে যাবি অমনি একটা গল্প বানাই ফেললি। আস্তে আস্তে বললাম, বুঝতে। এমনি এমনি তো আর রাইটার হই নাই, আজ এই গল্পের জন্যই বেঁচে গেলাম। কি বলছিস জোরে বল। না মানে আপু, সত্যি বললাম তো আমি। হয়েছে, থাক, আর মিথ্যা সাজানো লাগবে না। আম্মু শোনো, তোমার ছেলেকে আমি আর সহ্য করতে পারছি না। আমার হাতে পড়লে আমি ওর খুন করে ফেলবো। দেখছো আম্মু, তোমার সামনে তোমার অতি আদরের ভদ্র নম্র ছেলেকে খুনের হুমকি দিচ্ছে। চলো আম্মু, আমরা থানায় যাই। একদম ড্রামা করবি না। আম্মু, তুমি কিছু করবে নাকি আমি? থাক, তোর আর কিছু করতে হবে না। পরীক্ষাটা দেখ, তারপরে সোজা করার ব্যবস্থা করছি। মানে কি বলছো আম্মু? এই মেয়ের কথায় তুমি তোমার আদরের ছেলেকে বিচার করবে? পরীক্ষার পরে তুমি তোমার খালার বাসায় যাবে, ওখানেই কলেজে ভর্তি হবে। তোমার খালার সাথে সব কথা বলে রাখছি। কি? আম্মু, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। আমি আপুর টাকা দিয়ে দিব, দরকার হলে মাটি কেটে টাকা কামাই করে দিয়ে দিব, তবু এই বাসায় আমাকে দিও না। কেন, সমস্যা কি? আম্মু, তোমার বোনের জামাই এমনিতে গোমরা মুখ, মনে হয় সবসময় রেগেই থাকে। আর পরের জন দাজ্জাল মেয়ে তোমার বোনসি, ও আমাকে ছোট থেকে জ্বালাচ্ছে, শুধু মারে, কিন্তু বলার আগেই গাল গরম হয়ে যায়। আম্মু, আমি যাব না। সেটা পরে দেখা যাবে, তুমি এখন খাওয়া শেষ করো। কি আর করার, খাওয়া শেষ করে রুমে গেলাম, কিভাবে ওর হাত থেকে বাঁচা যায়, কিন্তু ভেবে আর কিছুই পাচ্ছি না। রুমে গিয়ে ভাবছি কি করা যায়। ধুর, যা হওয়ার হবে, আমার কি। পরের দিন স্কুলে গেলাম, এভাবেই দিন পার হচ্ছে। আর পরীক্ষা আমার অতি নিকটে চলে আসছে। পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লাম। পরীক্ষা শুরু হলো, একে একে সব পরীক্ষা শেষ করলাম। খুব ভালো পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষ, তাই ভাবলাম বন্ধুরা মিলে একটা কাজে ট্যুর দিব। যেই ভাবা সেই কাজ, সবাইকে রাজি করলাম, কিন্তু আমার গুণধর হিটলার বাবা রাজি হচ্ছে না। কি ধরলাম আম্মুকে, আম্মুকে পটিয়ে আব্বুকে রাজি করালাম। যাই হোক, অবশেষে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম কক্সবাজার। 3 দিনের সফর শেষে বাড়ি ফিরলাম। দেখতে দেখতে রেজাল্ট দিয়ে দিল, আর অনেক ভালো রেজাল্ট করলাম। বাসার সবাই খুশি। আম্মু, একটা কথা বলবো? বলো। আম্মু, এখন তো আমি কলেজে পড়ি, আমাকে একটা ভালো মোবাইল কিনে দাও আব্বুকে বলে। কেন, তোমার ফোন নেই? আম্মু বুঝতেছে না কেন? এই দেখো, এইটা ফোন, পেছনে ভেঙে ব্যাটারি বের হয়ে আছে, সাইডে ভাঙা। আর গতকাল এই ফোন চালাবো। আব্বু বলেছিল ভালো রেজাল্ট করলে ফোন দিবে, এখন তুমি একটু বোঝাও না। ঠিক আছে, দিব। সত্যি? লাভ ইউ আম্মু। হয়েছে, তবে একটা শর্তে। বলো, তুমি যা বলবে তাতেই রাজি, শুধু ফোন কিনে দাও। সত্যি তো? 3 সত্যি। যাও তাহলে, রেডি হয়ে নাও। কেন, কোথায় যাব? তোমার খালার বাসায়। কেন? এখন থেকে ওখানেই থাকবে, তোমার খালুর সাথে সব বলা আছে। আর সে কলেজের প্রিন্সিপালের সাথেও কথা বলে রাখছি। আম্মু, এমনটা কথা ছিল না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে তো যেতে হবেই, নয়তো তোমার আব্বু তোমাকে রাজি করাবে। আমাকে মেরে ফেলো, ঠিক আছে, আমি আর আসবো না। আচ্ছা, তাহলে তুমি রেডি হয়ে নাও। এখনই? সব গুছিয়ে নাও, সকালেই যাবে। মানে কি, সব কি আগে থেকেই রেডি নাকি? হুম। কি আর বলবো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই খালু অনেক রাখি, আর আমি তাকে আব্বুর মতোই ভয় পাই। আর দ্বিতীয় আছেন তার একমাত্র কন্যা নদী, তিনি আরও বদরাগী। ছোটবেলায় একদিন ক্রিকেট খেলার সময় তাকে নেই নাই বলে স্টাম্প দিয়ে বাড়ি মেরে কপাল ফাটিয়ে দিয়েছিল। তারপর থেকে ওর সাথে বেশি কথা বলি না। যাই হোক, কোনো উপায় না দেখে সব মেনেই নিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার টেবিলে একটা প্যাকেট, ভিতরে দেখি আইফোন বক্স। খুশিতে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তাড়াতাড়ি বের করে দেখি সত্যি সত্যি নিউ ফোন, তাও আবার অ্যাপেলের। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে খালার বাড়ি। আব্বু আগেই বাসের টিকিট কেটে দিয়েছিল, উঠে পড়লাম বাসে। সময় মতো পৌঁছে গেলাম গন্তব্যে। বাস স্টেশনের থেকে মামার বাসা বেশি দূরে না। বাস থেকে নামতেই এক সুন্দরী রমণীর দেখা মিলল। এক পলকেই মনের মধ্যে ঘন্টা বেজে উঠল। কোনো কথা না বলে হাঁ করে তাকিয়ে আছি, কিছু বলতেও পারছি না।
তখন একটা থাপ্পড়ের শব্দে হুঁশ ফিল। তাকিয়ে দেখি আমার গালেই পড়েছে। আরে আপনি মারছেন কেন? এই বেয়াদব, তুই ভালো হলি না তাই না? আরে আজব, আপনি আমাকে মারছেন আবার বলছেন আমি বেয়াদব। আরে কে আপনি বলবেন তো? আমি তো জম। আজকে বাসায় চল, তারপর দেখ তোর কি হাল করি আমি। মানে? খালামণি, বল তুই চলে আসছিস। আসলে এই সুন্দরী রমণী আর কেউই নয়, সেই ডাকাত মেয়েটা। প্রথমে দেখে আমি চিনতেই পারি নাই। সেই মেয়েটা আর এখানের এই পরীর মধ্যে অনেক ব্যবধান। তখন যেমন ছিল এখন মনে হচ্ছে তার থেকেও বেশি রাগী। তখনের থেকে এখন আরও সুন্দরী হয়েছে দেখতে, মাশাআল্লাহ। প্রথম দেখাতেই ঘন্টা বেজে উঠল, একটু পরে আমার গালটা বেজে উঠল। মনে হচ্ছে জীবনে আরও অনেক বিপদ আছে, সবে তো শুরু। হ্যাঁ, বলে দিয়েছি। ভালো করেছিস, এখন চল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? কর। কেমন আছিস? থাপ্পড় কি আরো লাগবে? কেন? আমি তোর বড়, তাই আপনি করে বলবি আর আপু বলবি, নয়তো থাপ্পড় সব তোর গালে পড়বে, একটাও মাটিতে পড়বে না। আর নিচে পড়লি ওইটা তুলে আবার মারবো। জি আপু। এখন চল বাসায়। একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। খালামণি আমাকে দেখে সে কি খুশি, জড়িয়ে ধরে প্রায় কেঁদে দিল। আসলে তার ছেলে নেই, আর আমার খালামণি আর আম্মু দুই বোন, তাদের মধ্যে আমি একাই বংশের প্রদীপ। তাই খালামণি আমাকে তার ছেলেই মনে করেন আর অনেক ভালোবাসে। অনেকদিন হলো খালামণি আমাকে দেখে না, তাই একটু বেশি এক্সাইটেড। কেমন আছিস বাবা? এই মায়ের কথা ভুলে গেছিস তাই না? না তো আম্মু, তোমাকে কি ভুলতে পারি? এই দেখো, তোমার কথা মনে পড়তেই চলে আসলাম। মারবো এক চর। তোকে আমি কত ফোন দিচ্ছি, কতবার আসতে বলছি। সব জানি, আসলে লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম তাই। আচ্ছা বাদ দাও, এই দেখো এখন থেকে আর তোমাকে ফোনে আসতে বলতে হবে না, আমি একেবারের জন্য চলে আসলাম। খুব ভালো হয়েছে। তুই ওপরে তোর রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি জানিয়ে আসছি। আচ্ছা। নদী, যা তো সাগরকে রুমে নিয়ে যা। এই চল। আরে আমি কি গরু নাকি যে এমন করে বলছিস? সরি বলছেন। বেশি কথা না বলে চল। অতঃপর আমাকে আমার রুম দেখিয়ে দেওয়া হলো। আমি আসবো বলে রুম একদম ঠিকঠাক করে রাখা হয়েছে। এখন আপনি যেতে পারেন। কেন? আমি কেন যাব? এটা আমার বাড়ি, আমার মন চাইলে আমি থাকবো, মন চাইলে আমি যাব। তুই বলার কে? একটু আগে শুনলেন না আপনার আম্মু কি বলল? আমি তার ছেলে, সো সেই মোতাবেক এই বাড়ির অর্ধেক মালিকানা আমার। রাগ দেখিয়ে চলে গেল, বা রাগলে তো দারুণ লাগে, এইটাই করতে হবে এখন থেকে। যাই হোক, ফ্রেশ হয়ে শুয়ে আছি আর নতুন ফোনে একটু ঘেঁটে দেখছি। একটু পরে মামি চা নিয়ে আসলেন আর আমার পাশে বসলেন। সাগর, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ খালামণি, সবাই অনেক ভালো আছে, আর আমি একটু বেশি ভালো। তাই নাকি? তা এত ভালোর কারণ কি? আরে পুরাতন মাকে রেখে নতুন মায়ের কাছে আসলাম, ভালো তো থাকবোই তাই না? ফাজিল। আচ্ছা, তুই তাহলে রেস্ট নে, আমি দেখি কি রান্না করা যায়। খালামণি, খালু কখন আসবে? সন্ধ্যার মধ্যেই চলে আসবে। ও আচ্ছা। আবার আমি মনের আনন্দে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। অনেক দিন হলো গল্প লেখা হচ্ছে না, তাই গল্প লেখা শুরু করলাম। গল্প লিখছি এমন সময় ওই ডাইনিটার আগমন। কি, আমাকে ছাড়া ভালো লাগছিল না তাই না? তাই তো চলে আসলে। মার খাবি এখন নাকি ভাত খাবি? ভাত খাবো। তাহলে নিচেই আম্মু ডাকছে। নিচে নামতেই দেখে খালু চলে আসছে। আমাকে দেখেই মামা জড়িয়ে ধরলো। বুঝতে পারলাম না কিছু, এক করুণ চাহনিতে জিজ্ঞেস করলেন মামা। কেমন আছিস বাবা? ভালো খালু, আপনি কেমন আছেন? অনেক ভালো। তোর মা বাবা কেমন আছে? ভালো খালু। খেয়েছিস কিছু? এই তো দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথেই খাবে। হ্যাঁ, আসছি আমি। বলেই খালু তার রুমে চলে গেলেন। আর আমি ভাবছি কি হলো এতক্ষণ, খালু আজ এমন আচরণ করছেন। খালুর সাথে দেখা বা কথা হয় না অনেক বছর। মানুষ সময়ের সাথে সাথে কতটা পরিবর্তনশীল তা খালুকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। খুব ভয় পেতাম খালুকে দেখে। আসলে পরিবারের একমাত্র ছেলে আমি, সবাই অনেক ভালোবাসতো আর একটু বেশি শাসনে রাখতো। তবে খালু একটু বেশি। আজ বুঝতে পারলাম সেই দিনের সেই শাসন আর বকার পেছনে অনেকটা ভালোবাসা লুকিয়েছিল। একটু পরেই খালু আসলেন, খাবার টেবিলে খাচ্ছি সবাই। আরে ছেলেটাকে ঠিক মতো বেড়ে দিচ্ছে না কেন? সে কখন খেয়েছে কে জানে। আরে না না, আমি থাক। সব খেয়ে উঠবি। ঠিক এমন ধমক আর শাসন তখন ছিল এক ভয়ের কারণ। ভাবছি কি বোকা ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, সবাই আক্কোশটাকেই খাও, আমি খাবো না। আরে তুই এমন করছিস কেন? তোকে কে মানা করছে খেতে? তুই নিয়ে খেতে পারছিস না?
নদী আমার দিকে এক আগুন ভরা চোখে তাকালো। খাওয়া দাওয়া সেরে রুমে গেলাম। একটু পরে খালু আসলেন। সাগর, কালকে তোকে কলেজে নিয়ে যাব, আর সবকিছু আগে থেকে রেডি। প্রিন্সিপাল স্যাররা এর সাথে পরিচয় করে দেব, আর কলেজে কোনো সমস্যা হলে আমাকে বলবি। আচ্ছা খালু। এখন ঘুমা। খালু চলে গেলেন। আমি আবারও গল্প লেখায় মন নিবেশ করলাম। পরে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ঝাঁচালো কণ্ঠে ঘুম ভাঙলো। চোখ মিলে দেখি একটা পরী। উঠবি নাকি পানি ঢালা লাগবে? লাফ দিয়ে উঠে পড়লাম। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছেন কেন? আর সে জমিদার, ঘড়িতে দেখ কয়টা বাজে। কলেজে যাওয়া লাগবে না? না, যাব না। আপনি আমার সাধের স্বপ্ন ভেঙে দিলেন। এই দিনের বেলা কি স্বপ্ন দেখছিলি? সে আপনি বুঝবেন না। বুঝবো না মানে? আমি তোর বড়, আমি সব বুঝি। বল। রোম্যান্স বুঝেন? মানে? জানতাম বুঝবেন না। আসলে গাধাকে যতই পেটাও সে ঘোড়া হইবে না। তাই আপনাকে বোঝালেও আপনি বুঝবেন না। আপনি তো একটা পথ রাখি। কি বললি তুই? ওরে আল্লাহ, আমারে বাঁচাও। এক দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিচে গেলাম। নাস্তা করে খালুর সাথে কলেজ চলে গেলাম, আর সাথে নদী। ভর্তির সকল কাজ শেষ করে প্রিন্সিপালের সাথে পরিচয় করিয়ে দিল। আসলে প্রিন্সিপাল স্যার খালুর বন্ধুর ভাই হন, তাই একটু বেশি খোঁজ খবর নেওয়া। যাই হোক, সেদিনের মতো বাসায় চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার সময় নদী, তুমি কলেজে যাওয়ার সময় সাগরকে কি নিয়ে যাবে? আর ওর দিকে খেয়াল রাখবে। হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু ও যে বাদর ছেলে, না জানি কি কি করে। নদী, এমন করে বলছিস কেন? তুই কলেজে ওকে সাথে করে নিয়ে যাবি, আমার সাথে করেই নিয়ে আসবি। হুম। খাওয়া দাওয়া সেরে রুমে গেলাম, কিন্তু রুমে ভালো লাগছিল না। তাই ভাবলাম নদীর রুমে যাই। ওর রুমে গিয়ে দেখি কেউই নেই। তাই আমি ওর খাটে বসে আছি, পাশে দেখি ওর ফোন। কিছু না ভেবেই ফোনে মাত্র ফোনটা হাতে নিলাম, আর অমনি নদী ওয়াশরুম থেকে বের হলো, আর আমাকে দেখি একটু চমকে গেল। তুই এখানে কি করছিস? বারে, এটা আমার খালার বাসা। আমি আমার খালার বাসায় আছি, তাতে আপনার কি? থাক তোর খালার বাসায়, কিন্তু আমার রুমে কি করছিস? এই, আমার ফোন তোর হাতে কেন? কই? ওহ, এটা না, এমনি কিছু না। ফোন রাখ। কেন? ফোন রাখতে বললাম, রাখ। মনে মনে ভাবলাম কি আছে ফোনে যার জন্য এমন করছে। এখন তো একটু না দেখলেই নয়। কেন ফোন রাখতে হবে কেন? তুই আমার ফোনে হাত দিবি কেন? কি আছে ফোনে? বয়ফ্রেন্ড আছে নাকি? ফালতু কথা বলবি না, ফোন দে। যদি না দেই? তোকে মেরে ফোন কেড়ে নিব। তাই নাকি? তাহলে নিয়ে দেখাও, আমিও একটু দেখি। বলতেই আমার দিকে আগাচ্ছে। আমি ভালো ছেলের মতো দাঁড়িয়ে আছি। আমাকে ধরতে গেলেই আমি ওরে ধাক্কা দিয়ে বেরিয়ে গেলাম রুম থেকে, আর ও আমার পিছনে পিছনে চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে। আমি আমার রুমে চলে গেলাম, পিছনে লেগেই আছে। সাগর, ভালো হচ্ছে না কিন্তু, আমার ফোন দে। পারলে নিয়ে যাও। আমার রাগ উঠাবি না বলে দিলাম। কি হবে তাহলে? তোকে আমি খুন করব। আমার ফোন দে বলছি। আমি তো সারা রুম দৌড়াচ্ছি, আর ও আমার পেছনে। আবার যখন রুম থেকে বের হতে যাব তখনই আমাকে ধরে আর ধাক্কা মারে। আমি সোজা সোফায় গিয়ে পড়লাম, আর ও আমার উপরে হাঁটু দিয়ে চেপে ধরে হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। পারছে না। যখনই আমি ওর হাঁটু সরিয়ে দিলাম, আর অমনি আমার উপরে ধপাস। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ হয়ে গেলাম। আসলে এমন একটা সিচুয়েশন হবে কেউ ভাবতে পারে নাই। ওর হাঁটু সরাতে গিয়ে ও আমার উপরে পড়ে যায়, আর আমি ফিরাতে গিয়ে ওর কোমর আর পেট হাতে চলে যায়। উফ, কি নরম! আর উপরে দুজনের গালের সাথে গাল লেগে আছে। ভয়ে ও আমাকে জড়িয়ে ধরে আছে। বারবার ওর ভারী নিঃশ্বাস আমার কানে এসে লাগছে। এমন একটা সিচুয়েশন হবে বুঝতে পারে নাই। আমি তো হ্যাং হয়ে গেছি। কিছুক্ষণ পরে ও নিজেকে ছাড়িয়ে নিল, আর হাত থেকে ফোন নিয়ে চলে গেল। আর যাওয়ার সময় কেমন যেন একটা লুক দিল। বুঝতে পারলাম না এই রাগী লুক নাকি অন্য কিছু। যাই হোক, শুয়ে পড়লাম, কিন্তু কেন যেন ঘুম আসছে না। বারবার ওর নিঃশ্বাসের শব্দে আমার কানে এসে বাজছে, আর সেই নরম অনুভূতি সব মিলিয়ে কেমন যেন লাগছে। পরের দিন খাওয়ার আগে আর ওর সাথে দেখা হলো না। খাওয়ার টেবিলে বসে আছি, ওরে দেখে মনে হচ্ছে সব কিছুই স্বাভাবিক, ভালো, কিন্তু আমি কেন যেন স্বাভাবিক হতে পারছি না। ওর দিকে তাকালেই গত রাতের ঘটনা মনে পড়ে যায়। 2 দিন পরে সকালে, এই উঠো না, অনেক বেলা হয়ে গেল, আর কত ঘুমাবে? বলেই এক মগ পানি ঠেলে দিল। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। তাকিয়ে দেখি মহারানী হাসছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো চোখ ঢেকে রেখেছেন। কারণ জানার জন্য চারপাশে তাকালাম, না, সবই তো ঠিক আছে। তাহলে এমন করছে কেন? এই যে ঢং করছেন কেন? এমনিতেই পানি দিচ্ছেন, আমার কত স্বাদের স্বপ্নটা নষ্ট করে দিয়েছেন। এখন আবার আপনার কি হলো? হারামজাদা, প্যান্টটা পর আগে।
নিচে তাকিয়ে দেখি আমার প্যান্ট নাই, তাড়াতাড়ি কাঁথা পেঁচিয়ে নিলাম। আশ্চর্যের বিষয়, আমি তো রাতে প্যান্ট পরেই ঘুমাইছিলাম, কই গেল? খুঁজে দেখি খাটের অন্য পাশে আছে, পরে নিলাম। আসলে রাতে কারেন্ট চলে গিয়েছিল, তাই গরমে কখন যে ভাগ্যিস আরও একটা কিছু পরেছিলাম। পড়ছি, এবার তাকাতে পারেন। বাদর, এভাবে কেউ ঘুমায়? কেউ না ঘুমালেও আমি ঘুমাই। আপনি সকাল সকাল আমার রুমে কেন আসছেন? তার উপর আবার পানি দিলেন। তো কি করব আপনারে মহারাজ? আজকে কলেজে যাওয়া লাগবে, সেদিকে খেয়াল আছে? ওহ তাই তো, আচ্ছা আমি এখনই আসছি। রেডি হয়ে নিচে গেলাম, দেখি তিনি রাগে ফুঁসছেন। কি হলো? আমি তো চলে আসলাম। তা তো দেখতেই পাচ্ছি, বন মানুষের মতো লাগছে চুলগুলো। ওই আমার চুল নিয়ে কোনো কথা নয়, ওকে? যা হওয়ার তাই হলো। আমার গাল দুটো লাল হয়ে গেল। কি বললি? তুই আবার বলতো, তুই আমার সাথে ধমক দিয়ে কথা বলছিস? সরি আপু, কিন্তু তুমি আমাকে এমন করে বলছো কেন? যা সত্যি তাই বললাম। লাগলে আমাকে লাগছে, তোমার কি? হ্যাঁ, যা তো, আমার কি? এখন গাড়িতে বস। আমি গাড়িতে যাব না, রিক্সা করে যাব। কেন? আমার ভালো লাগে, আমি রিক্সা ছাড়া যাব না। উফ, লেট হচ্ছে তো। তোমাকে কি আটকে রাখছে? তুমি যাও। শুনিসনি আব্বু কি বলছেন? তোকে সাথে করে নিয়ে যেতে। ওহ, তাহলে তুমি চাইলে আমার সাথে রিক্সা করে যেতে পারো। কি আর করবে বেচারি, যেতেই হলো। রিক্সা থেকে নামার পর আমি হাঁটা শুরু করলাম। আপু ভাড়াটা দিয়ে চলে আসো। তারপর একসাথে কলেজে ঢুকলাম। তোর জন্য আজকে লেট হয়ে গেল। আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম। হ্যাঁ, তোমাকে রেখে আসি আর আব্বু আমাকে বকা দিক, তাই না? সেটা করতে পারলে তো ভালোই লাগতো আমার। কি বললি? আমার ক্লাস কোনটা? আমাকে ক্লাস দেখিয়ে দিল। আমিও গেলাম, গিয়ে দেখি স্যার ক্লাসে। আজকে প্রথম দিন, আর প্রথম দিনই লেট? স্যার আমি ইচ্ছে করে করিনি, আসলে হয়ে গেল। লেট হওয়ার কারণ? বউ। বউ, তুমি বিয়ে করছো? না স্যার, আসলে স্বপ্ন দেখছিলাম বউকে, তাই ঘুম থেকে উঠতে পারি নাই। থাক থাক, এখন তুমি বসো। জি ধন্যবাদ স্যার। প্রথম ক্লাস শেষ করে ক্যাম্পাসে গেলাম, সাথে কয়েকজন বন্ধু। আসলে প্রথম ক্লাসে বেশ অনেকের সাথে খাতির হয়ে গেল। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় কয়েকটা মেয়ে ডাক দিল আমাদের। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় কয়েকটা মেয়ে ডাক দিল। প্রথমে ভাবলাম অন্য কাউকে ডাকছে, কিন্তু না, এ তো আমাদেরই ডাকছে। কাছে গেলাম। কলেজে নতুন? জি। তাই সালাম করে রেখে আসছিস? না মানে সালাম কাকুরে দেখছিলাম দোকানে, এখন কি করছে জানি না। ওই কি বললি? ফাজলামো হচ্ছে? আরে আমি আপনাদের সাথে ফাজলামো কেন করব? আপনারা আমার শালি হন নাকি? ঠাস। কি বললি তুই? মারলেন কেন? তো কি করবে? তোকে আদর করবে? তোকে সালাম দেওয়ার কথা বলছে, তুই এসব কি বলছিস? তো খুলে বলতে পারতেন নাকি? অন্য একটা মেয়ে বলল, এই এদিকে আয়। আমিও গেলাম। কি রে, খুব দেখতে মন চাই তাই না? কি? কিছু না, তুই এখন শার্ট খোল। কি বলছেন? কানের নিচে এমন একটা মারবো সব ক্লিয়ার শুনতে পারবি। বললাম শার্ট খোল। দেখুন বেশি বসি হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে যাব। সরি সরি সরি, ভুল হয়ে গেছে আমার, প্লিজ মাফ করে দিন আমাকে। দাঁত না গেলে এখন শার্ট খোল। মানে? কি ভেবেছিস প্রিন্সিপালের কথা বললেই আমি ভয় পেয়ে যাব? যা গিয়ে বল আমার কথা, আমার নাম তানজিনা। দেখুন আপনি যেই হন, আপনি কেন এমন করছেন? এরই মধ্যে কোথা থেকে নদীর আগমন। যাক, বাবা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দাজ্জাল হলেও বিপদে ঠিকই এসে হাজির। এই কি হচ্ছে এখানে? এই যে এই বেয়াদব ছেলেটাকে ধরলাম, এখন শার্ট খোলাবো। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি কর। ডাইনি, তোরে আমি দেখে নিব। কোথায় এদের হাত থেকে আমাকে বাঁচাবি তা না, আর ওদের সাথে মিশে গেল, যেন আমাকে চিনেই না। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? খোল। মানে আপু, একটা কথা বলার ছিল। কথা পরে, আগে শার্ট খোল। তোমাকে আমি পরে দেখতেছি, আগে এদের থেকে মুক্তি পাই। না মানে কথাটা আগেই শুনতে হবে। ওকে বল। আপু, আমার জীবনের একটা চরম সত্যি কথা। আমি যখন ছোট ছিলাম তখন এক হুজুর বলেছিলেন, আমি যখন 18+ হব তখন যদি কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে আমাকে দেখে, মানে আমাকে জামা কাপড় ছাড়া দেখে ফেলে, তাহলে তার সাথে আমার বিয়ে দিতে হবে, নয়তো আমাকে বাঁচানো যাবে না। তাই বলছিলাম আপু, আমাকে আপনারা বাঁচতে দিন। আমি মরতে চাই না। আর জানি আপনি আমাকে বিয়ে করবেন না, কিন্তু আমি তো মারা যাব। মিথ্যা কথা বলার জায়গা পেলি না? আপু, কেউ এসব বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে পারে বলুন? সত্যি বলছিস তো? 200% সত্যি। ওকে, তাহলে এখনই চল একটা রুমের মধ্যে, তুই শার্ট খুলে আমাকে দেখাবি। মানে?
আমি তোকে বিয়ে করতে রাজি, তুই দেখাবি আমাকে? কিন্তু আপু, আবার কিসের কিন্তু? তুই না বললি কোনো মেয়ে দেখে ফেললে তাকে তোর বিয়ে করতে হবে, তাই সবাইকে তো আর বিয়ে করতে পারবি না। আমি তোকে বিয়ে করব, তুই আমাকেই দেখা। না, কেন? আবার কি হলো? আমি আপনাকে বিয়ে করব না। কেন? আমার ইচ্ছে আমি করব না। এই, ওকে ধরে নিয়ে যা আর একটা রুমের মধ্যে ঢুকা। আমার দিকে আগাতে আসতেই দিলাম এক দৌড়, ক্লাস রেখেই বাসার দিকে ছুটলাম। বাবা গো, কি ডেঞ্জারাস মেয়ে রে! আমার মতো একটা নিরীহ বাচ্চা ছেলেকে জোর করে সব ছি ছি ছি। মিথ্যে কথা বললাম, তাতেও কাজ হলো না। যাক, বাঁচলাম। বাসায় চলে গেলাম। বাসায় যেতেই মামির সামনে পড়লাম। কি রে বাবা, তুই এত তাড়াতাড়ি চলে এলি? নদী কই? খালামণি, কি বলবো, যাওয়ার সময় আমাকে রাস্তায় একা ফেলে চলে গেল। কলেজে একাই গেলাম, ভালোভাবে চিনি না, অনেক কষ্টেই গেলাম। যাওয়ার পরে দেখি সে ক্লাস না করে বাইরে আড্ডা দিচ্ছে। আর একটু পরে কয়েক বান্ধবী মিলে কোথায় যেন গেল। আমাকে দেখেও না দেখার মতো করে চলে গেল। মনে হলো ও আমাকে চিনেই না। কি? আজকে তোর খালু আসুক বাসায়? ও কলেজে গিয়ে এইসব করে? খালামণি, থাক, ওরে কিছু বইলো না, তাহলে ভাববে আমি তোমাকে এইসব বলে দিয়েছি। জানোই তো ও অনেক রাগী, পরে আবার আমার উপরে রাগ দেখাবে। তুই চিন্তা করিস না, আসুক আজকে বাসায়। আচ্ছা মামি, আমি রুমে গেলাম। রুমে গিয়ে প্যান্টের উপর দিয়ে একটা লুঙ্গি পরে ডান্স শুরু করলাম। লুঙ্গি ডান্স দেখে এখন কেমন লাগে? খুব মজা নেওয়া হচ্ছিল তখন, তাই না? আজকে আসো তুমি, জানতু, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল বেশি ভালো হয় না। বিকেলে তিনি বাসায় আসিলেন, খালামণি কথা বলিলেন না। সন্ধ্যায় মামা বাসায় আসিলেন। খাওয়ার সময় একত্রে একটা মিটিং ডাকা হলো। আমি চুপচাপ খাচ্ছি আর মনে মনে বলছি, কখন বিচার কার্য শুরু হবে। আমার আর তর সইছে না। মামি বলে উঠলেন, নদীর বাবা, তোমার মেয়ের কোনো খোঁজ খবর আছে তোমার কাছে? কেন, কি হয়েছে? আমার মামুনি তো সব বোঝে। জানো আজকে কি কি করেছেন? না বললে জানবো কিভাবে? আপনার মেয়ে সকালে যাওয়ার সময় আমার লক্ষ্মী ছেলেটাকে রাস্তায় ফেলে চলে গেছে। ছেলেটা এখনো চারপাশ ভালো করে চেনে না। কিভাবে পারলো ওকে একা রেখে যেতে? নদী, সত্যি নাকি? আব্বু, খালু, থাক, বাদ দিন। আমি ছেলে মানুষ, চিনি না, তাতে কি হয়েছে? চিলে তাহলে গেছে তো সমস্যা হয়নি তো। আমি তোমাকে বলেছিলাম সাগরকে প্রতিদিন নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তুমি একাই কেন গেলে? আব্বু, খালু, থাক, বাদ দিন। আচ্ছা, সমস্যা নেই, কালকে থেকে না নিয়ে গেলেও হবে, আমি একাই যেতে পারবো। না, তোমাকে সাথে করে যেতে হবে। কি বললাম, মনে থাকবে? হ্যাঁ আব্বু। আমার আনন্দে দেখে কে, মনে চাইতেছে সাদিকে লুঙ্গি খুলে এই লুঙ্গি ডান্স দেই। দেখো এখন কেমন লাগে আমার সাথে পাঙ্গা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে রুমে গেলাম। একটু পরেই তাহার আগমন আমার কক্ষে। হে বৎস, কি তোমার অশান্তির কারণ? খুলে বলো আমাকে, আমি সব নিজ চোখে দর্শন করিতে চাই। সাগর! লাফ দিয়ে খাট থেকে নেমে গেলাম। ভয়ে আমি শেষ। আপি, তোমার কি হয়েছে? এমন করে চিৎকার করছো কেন? ওই, আমি তোকে কখন রেখে গেলাম? তুই মিথ্যা কেন বললি? আজ তোকে আমি মেরেই ফেলবো। ও, এই কথা। দেখো, তুমি কলেজে যা করেছো আর আমি বাসায় যা করলাম, তাতে সব কাটাকাটি। এখন তুমি আমার রুম থেকে আসতে পারো। দৌড়ে এসেই আমার চুলে আক্রমণ, প্রায় সব তুলে ফেলেছিল। আর না পেরে দিলাম খালু বলে ডাক। অমনি চুল ছেড়ে দিল আর আমার মুখে হাত চেপে ধরলো। একদম চিৎকার করবি না, মেরে ফেলবো তাহলে। ওকে। তারপর রাগ দেখিয়ে চলে গেল আর বলে গেল ওইটার সোচ্ছে নিয়েই ছাড়বে। আমিও কম কেসে, আমিও ফিডব্যাক দিয়েই দিব। পরের দিন কলেজে গেলাম একসাথেই। ভাবছিলাম কালকের সেটা ঘটনা কালকেই শেষ হয়ে গেছে। এখন দেখছি না, ঘটনা সেখানেই আছে। পরের দিন কলেজে গেলাম, সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় কে যেন শার্টের কলার ধরে দিল টান। না দেখেই একটা দিতে গেলাম, ঘুরতেই দেখি কালকে সে ডেঞ্জারাস মেয়ে। এখন কি করি? আরে আপু, আপনি আমাকে ডেকে পাঠালেই আমি চলে যেতাম। চল। কোথায়? চল, গেলেই দেখতে পাবি। কি আর করার, গেলাম তার সাথে। আমাকে নিয়ে গেল ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় আর আমার সামনে দাঁড়ালো। কিছুই বলছে না। আপু, কিছু বলবেন? হ্যাঁ, বলেন। আমি যা জিজ্ঞেস করব সোজাসুজি তার উত্তর দিবি। ওকে, বলেন। তুই কাউকে ভালোবাসিস? আমি তার কথা শুনে অবাক হলাম, বুঝতে পারছিলাম না কি বলবো তাকে। কেন আপু, এই কথা জিজ্ঞেস করছেন কেন? তোকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। কিন্তু কেন? যদি বলতেন তাহলে আমারও বলতে সহজ হতো। কারণ আছে, তুই শুধু হ্যাঁ আর নাতে উত্তর দে। না। সত্যি তো? হ্যাঁ, এইবার তো বলেন। সাগর, আমি তোকে ভালোবাসি। মানে কি বলছেন এসব আপনি? কেন? ভুল কি বললাম?
ভুল কিনা সেটা জানি না, কিন্তু আপনি আমাকে কেন ভালোবাসেন? কলেজে আমার থেকে অনেক ভালো আর সুন্দর ছেলে আছে, তাদের রেখে আমাকে কেন? আমি তোকে আরো 1 বছর আগে থেকে চিনি। 1 বছর আগে তোকে দেখেছিলাম। এ তো দেখছি শখের উপরে শখ। 1 বছর? আপনি আমাকে 1 বছর আগে কিভাবে দেখলেন? আমি তো আপনাকে কালকেই প্রথম দেখলাম। 1 বছর আগে আমি আমার এক রিলেটিভের বাসায় বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম, তখন দেখেছি। তখন থেকে তোকে অনেক ভালো লাগে। তখন বলা হয়নি, কারণ আমি জানতাম না যে এই ভালো লাগায় তোর প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হবে। বাসায় চলে আসার পরে জানি না কেন তোকে এত মিস করতাম। পরে বুঝতে পারলাম এই মিস করা থেকেই ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। কালকে জানতে পারলাম তুই আমার জুনিয়র। বাসায় গিয়ে ভাবলাম জুনিয়র তো কি হয়েছে, ভালোবাসা হতেই পারে। আর এমন তো নয় যে জুনিয়র বলে ভালোবাসতে পারবো না, তাকে বিয়ে করা যাবে না। আমি তোকে অনেক ভালোবাসি। এখন তুই হ্যাঁ বল। একদমে সব বলছে, আর আমি তো তার কথা শুনে পুরাই শিহরিত। কি বকছে এসব? আপু আপু থামেন, কি বলছেন এসব? দেখুন, এটা কোনোভাবেই সম্ভব না। কেন? আমি বলছি তাই, আর আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে মাফ করবেন। আমাকে ভালোবাসতে পারবি না মানে? কেন পারবি না? আমাকে ভালোবাসতে কি সমস্যা তোর? দেখুন, এত সব আমি জানি না, আমি পারবো না। কেন পারবি না? আমি কি দেখতে খারাপ? সেটা না, আমি ভালোবাসতে পারবো না। আমাকে তোর ভালোবাসতে হবে। দেখুন, জোর খাটাবেন না। আমি এখন গেলাম বলেই হাঁটা শুরু করলাম। ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে বসে পড়লাম। এনামুল বলল, আকাশ, তুই কি ঠিক আছো? হ্যাঁ কেন? না, যেভাবে ঘামছো মনে হচ্ছে তুমি অসুস্থ। আরে না, ঠিক আছে আমি। ও আচ্ছা, তানজিলা আপু তোমাকে কেন যেন ডেকে গেল? এমনি। আরে বলো, সমস্যা নেই, আমরা তো বন্ধু, তাই না? হ্যাঁ, আসলে সে নাকি আমাকে পছন্দ করে। তাই নাকি? ভাই তুমি তো সেই লাকি, কলেজে আসতে না আসতেই প্রপোজ পেয়ে গেলে, তার উপরে আবার সিনিয়র মেয়ে। ভাই মজা নিও না। আমি ভাবতেছি সে আমাকে কেন পছন্দ করবে? দেশে কি ছেলের অভাব পড়ে গেল নাকি? তাহলেই ভাবো তুমি কতটা লাকি। আরে ওরে বাবা, এইখানে স্যারের এমপি, তারপরে আবার ওনার অনেক পাওয়ার, আর তার মেয়ে তোমাকে ভালোবাসে, ভেবে দেখছো? তুমি তানজিলাকে চিনো? আরে চিনবো না কেন, আমি তো তার এলাকায় থাকি। বাসা বেশি দূরে না, 5 কিলোমিটার হবে। যাই হোক, আমি এই মেয়েকে ভালোবাসতে পারবো না। কি বলছো? কেন? যে নিজে থেকে তোমাকে বলছে ভালোবাসে, তাকে তুমি ভালোবাসতে পারবে না? না। কেন? আরে আমার এসব প্রেম ভালোবাসার বিশ্বাস নেই। আমার এসব ভালো লাগে না, আর না আছে এসবের প্রতি কোনো ইন্টারেস্ট। ওকে ইনোসেন্ট ভাই, পায়ে ধুলো দিয়ে দাও। হইছে হইছে। ক্লাস শেষ করে মাঠে গেলাম। কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলাম, তখন একটা ছেলে এসে আমাকে বলল কেউ একজন আমাকে ডাকছে, মাঠের পাশে যেতে বলছে। জিজ্ঞেস করলাম কে ডাকে, কিছু না বলেই চলে গেল। অ্যানামুলকে নিয়ে গেলাম দেখতে কে ডাকছে। গিয়ে দেখি এ তো তানজিলা। আপু ডেকেছেন? হুম। কেন ডেকেছেন? কি বলেছি তোকে? আমার উত্তর দে। দেখুন, আমি তখনই বলে আসছি আমার দ্বারা সম্ভব না। আমার কথাই তোর রাজি হতেই হবে। দেখুন, আমার এসব ভাল লাগে না। আমি গেলাম বলেই চলে আসলাম। কি মেরে জোর করেই প্রেম করতে চায়। আজকে আর ক্লাস হবে না, তাই বাসায় চলে যাব ভাবছি। কিন্তু এই নদী আবার কই? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আসতে দেখা যাচ্ছে আমার কাছে এসে। কিরে, এখানে দাঁড়িয়েছিস কেন? আপনার জন্যই। ক্লাস শেষ হলে এবার বাসায় যাওয়া যাক। চল। তারপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে গেলাম, একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। সন্ধ্যায় পড়তে বসলাম, তখন কারিমা আসতো রুমে। কি করছিস? পড়তেছি, দেখছেন না? হ্যাঁ, পড়ছিস নাকি বই নিয়ে বসে আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। ভালো করছি। আজকে কলেজে কি হয়েছে? কখন? আমি তো কিছু জানি না। জানিস না? না তো। তানজিনা কি বলেছে তোকে? কি বলবে? কিছুই বলে নাই। মিথ্যা বলছিস কেন? আমি সব জানি, বল। কি জানো? আমি তোর কাছে জিজ্ঞেস করছি, তুই বল। আরে আজব, বললাম তো কিছু বলে নাই। তাহলে তুলে কলেজে যাওয়ার পর তোকে ডেকে নিয়ে গেল কেন? তুমি জানো কিভাবে? যেভাবে জানাই জানি, তুই বল কি বলছে। ওই মেয়েটা পাগল। মিথ্যা বলে তোকে মেরেই ফেলবো। সত্যি বললাম। আমাকে নাকি সে পছন্দ করে। কি বললি? তোকে পছন্দ করে? হ্যাঁ, সেটাই তো বলল। আর কি কি বললো? ভালোবাসে। তুই কি বললি? আমি কি করব? তুইও ভালোবাসিস? পাগল নাকি? আমি এই প্রেম ভালোবাসা করতে পারবো না। মানে তুই ওকে না করে দিছিস?
হ্যাঁ। গুড। তুমি এত খুশি হচ্ছ কেন? খুশি হলাম কোথায়? বললাম ভালো করেছিস। প্রেম করা ভালো না। আমিও সেটাই বলি। আজ যেন ওর সাথে কথা না বলতে দেখি। কেন? আমি বলছি তাই। সেটা তোমাকে ভাবতে হবে না। তুই যদি কথা বলিস তাহলে তোর খবর আছে। বলেই রাগ দেখে চলে গেল। বুঝতে পারলাম না এই মেয়ের আবার হলো কি। যা হওয়ার হোক, আমার কি। আমি আবার পড়ায় মন ছিলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ভাবছি কালকে কলেজে গেলে আবার কিছু বলবে না তো। ধুর, যা বলার বলুক, আমি রাজি না হলেই হলো। ঘুমিয়ে পড়লাম। এভাবেই যাচ্ছে দিন। বাসা থেকে কলেজ, কলেজ থেকে বাসা, আর এদিকে তানজিলা পিছনে লেগেই আছে। জানি বুঝতে পারছি না তানজিলা আসলে কি চায়। অনেকদিন হচ্ছে বাসায় যায় না। সবাইকে অনেক মিস করছি। ভাবলাম 2-1 দিনের মধ্যে বাসায় গিয়ে ঘুরে আসব। যেই ভাবা সেই কাজ। রাতে মামিকে বললাম বাসায় যাব। সকালে ঘুম থেকে উঠলাম, দেখি 10টা বেজে গেছে। আজকে কেউ আমাকে ডাকলো না কেন? সমস্যা নেই, আমি তো আজকে কলেজেই যাব না। নিচে গিয়ে মামির সাথে বসে খেয়ে নিলাম। তারপর সব গুছিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে 3 ঘন্টার মতো লাগলো। আম্মু আমাকে দেখে অবাক। কেমন আছিস বাবা? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। তা আসার সময় একবার ফোন করে বলতে পারলি না? তোমার কথা মনে পড়লো, তাই কিছু না বলেই চলে আসলাম। খুব ভালো করেছিস। এখন যা ফ্রেশ হয়ে নে। আব্বু কই? অফিসে নাকি? হুম, আপু কোথায়? ভার্সিটিতে গেছে, চলে আসবে। আমি গিয়ে ফ্রেশ হয়ে আম্মুর সাথে বসে গল্প করছিলাম। বিকেলে আপু আসলো আর আমাকে দেখি অবাক, অনেক খুশি হয়েছে। কিরে বদমাস, ভালো তো আছিস তাই না? ওইখানে গিয়ে সবাইকে ফুলে গেছিস। না আপু। হয়েছে, থাক আর বলতে হবে না। রাতে আব্বু আসলো, খেয়ে দিয়ে ঘুমাইলাম। সকালে ঘুম থেকে উঠতে 12টা বেজে গেছে, কেউ ডাকেই নাই। যাক, ভালোই হয়েছে। ওইখানে ওই মেয়ের জন্য ঘুমাতে পারতাম না। সকালে ব্রাশ করতে করতে কিছু একটা আন্দাজ করতে পারছিলাম। বাসায় কেউ এসেছে। ড্রয়িং রুম থেকে কথার শব্দ আসছে। রহস্য খুঁজতে ড্রয়িং রুমে গেলাম, আর গিয়েই তো আমি অবাক। কারিমা আসছে। কি জমিদারের ঘুম ভাঙলো? তুমি তুমি কখন আসছো? কেন? তুই জেনে কি করবি? তুই ঘুমাচ্ছিলি, তুই ঘুমা, যা ভাগ। এটা আমার বাড়ি, আমি এখন এখানেই থাকবো। কেউ কিছু বলতে পারবে না। তোর বাড়ি বের করছি, দাঁড়া। দেখো, আমার বাসায় এসে আমাকে বকতে পারবে না কিন্তু। তো কি করবো তোকে শুনি? আমি কিন্তু এই কি শুরু করলি তোরা? থাক সাগর, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। যাচ্ছি। গেলাম রুমে, ফ্রেশ হয়ে বের হতে দেখি সামনে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই রেগে আছে, কিন্তু কারণ কি? কি হয়েছে? এমন করে দাঁড়িয়ে আছো কেন? ওই, মারলা কেন? তুই না বলেই চলে আসছিস কেন? কখন না বলে আসলাম? আমি তো মামিকে বলেই আসছি। আবার কি হলো? তুই আমাকে বলে আসছিস? তোমাকে কেন বলে আসতে হবে? আমি আমার বাসায় আসছি, কাউকে কেন বলে আসতে হবে? আবার খাবি থাপ্পড়? আর একবার মেরেই দেখো। কি করবি? তোমাদের বাসায় আর যাবই না। না গেলে আরো ভালো। দুপুরে খেয়ে বাইরে গেলাম একটু ঘুরতে। অনেক দিন ধরে অযত্নে পড়ে আছে বাইকটা আমার। একটু ঝেড়ে মুছে গেলাম এলাকায়। সবাই দেখে তো অবাক। গেলাম মামার দোকানে আড্ডা দিতে, দেখি সবাই আছে। কিরে, সবার কি খবর? কিরে, তুই কোথা থেকে বের হলি এতদিন পরে? আন্ডারগ্রাউন্ড থেকে। মামা, তোরে অনেক মিস করছি। তাই নাকি? তোরা আবার আমারে মিস করিস? আরে বাদ দে ওদের কথা, এখন বল তো কি খবর? আমি তো আছি বিন্দাস। তাই নাকি? তা কেন মেয়েকে পাঠিয়েছিস? এই, তোদের আমি আগেই বলছি আমি সব প্যারার মধ্যে নাই। প্যারা বলছিস কেন? আরে ব্যাচেলর লাইফে একটু চিল করার জন্য লাগে তো। শালা হারামি, তোদের মতো মনে করিস কেন? আমি সবের মধ্যে নাই। তোর থাকতে হবে না। যখন দেখবি মনের মধ্যে ঘন্টা বেজে গেছে, তখন চাইলেও নিজেকে ধরে রাখতে পারবি না। বাদ দে তোর ঘন্টা। এখন চল কোথাও থেকে ঘুরে আসি। তারপর বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরলাম। সন্ধ্যার পরে বাসায় গেলাম। রাতে খাবার টেবিলে। সাগর, কালকে নদীকে নিয়ে তোর নানুর বাসায় যাবি। আপনাদের তো বলতেই ভুলে গেছে, আসলে আমার নানা নানু গ্রামে থাকেন। আমাদের বাসা থেকে বেশি দূরে না, মাত্র 11 কিলোমিটারের রাস্তা। কেন? তোর নানু বলল তোদের যেতে, তোদের দেখতে মন চাইছে। আচ্ছা ঠিক আছে। সকালে ঘুমিয়ে আছি, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম।
কে যেন দিল পানি ঢেলে, উঠে দেখি কারিমা। পানি মারলা কেন? কয়টা বাজে দেখেছিস? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমি তোদের বাসায় আসলাম, কই আমাকে সব জায়গায় ঘুরিয়ে দেখাবি তা না, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এই যাও তো, আমাকে ঘুমাইতে দাও। কি বললি? এই না না, কিছু বলি নাই, উঠতেছে আমি। কি আর করার, উঠেই পড়লাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি মাত্র সকাল 8টা বাজে। দেখে তো মাথা পুরাই গরম হয়ে গেল। আমার 7:30 সময় ডেকে তুলে দিল। থাক, কিছুই বললাম না। সকালে নাস্তা করে বের হলাম কারিমাকে নিয়ে। বাইকে যাবা নাকি রিক্সা করে? তুই বাইক চালাতে পারিস? না পারি না। তুমি যাবে নাকি আমি একাই যাব? আচ্ছা চল বাইকে যাই। তারপরে বাইকে করে অনেক জায়গায় ঘুরলাম। বাসায় ফেরার সময় হারামিগুলার সাথে দেখা। বাইক দাঁড় করিয়ে গেলাম আমাদের আড্ডাখানায়। এইটা হলো আমাদের আড্ডা দেওয়ার জায়গা। আমরা এখানে বেশিরভাগ সময় থাকি। কেন, আর ভালো কোনো জায়গা নেই? কেন, এখানে খারাপ কোথায়? না, এটা তো খুব ভালো জায়গা। হইছে, থাক চলো। কি চলে যাবি নাকি? হ্যাঁ। আরে ভাবে কি নিয়ে আসলি, চা খেয়ে যা। মামা হাতের চা না খেলে মিস করবে তো। এই ভাবি মানে? কই না তো, কিছু না, এমনি মজা করছে। এই চয়ন মামা থাম, আমারে বাঁচতে দে। মিথ্যা বললাম নাকি? ভাই থাক। ভাবে আপনাকে ভাবি ছাড়া কি ডাকবো? আকাশ এমন সুন্দরী কই পেলি? আমাদের বলিস নাই কেন? শালা চুপ কর, আমারে মারিস না। আরে গার্লফ্রেন্ডকে এত ভয় পাস কেন? আমি কিছু বলার আগেই ঠাস ঠাস করে দুইটা বসিয়ে দিল। সবাই তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো বোঝার চেষ্টা করছে। মনে মনে এইটারই বাকি ছিল, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই আমি তোর গার্লফ্রেন্ড হই? না তো। তাহলে কি হয়? আস্তে আস্তে বললাম, শালা চুপ থাক, নয়তো তোর উপরেও পড়বে। এটা আমার বড় বোন হয়। চলে ভাই, আবার দেখা হবে। বলি সবার বের হয়ে যাচ্ছিল। যা হারামির দল। দুপুরে বাসায় গেলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তখন রেডি হয়ে নে, কেন? নানুর বাসায় যাব। আমার ভালো লাগছে না, তুমি যাও। আমি যাব মানে? আমি একা যাব কিভাবে? আমাকে যেতে হবে কেন? তুমি চলে যাও। তুই রেডি হবি কিনা বল। আমি তো রেডি হচ্ছি। গুড বয়, তাড়াতাড়ি কর। বিকেলে বাইক নিয়ে বের হলাম নানুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। চল বাইক নিয়ে বের হ। বাইক নিব না, গাড়ি করে যাই। যা বলছি তাই কর, বাইক বের কর। কি আর করার, অবশেষে যেতেই হলো। বাইক নিয়ে বের হলাম। নদী পেছনে বসে আছে জড়িয়ে ধরে। ফিলিংসটা অন্যরকম। 60 কিলোমিটার স্পিডে চালাচ্ছি। বিকেলের রক্তিম সূর্যাস্তে অদ্ভুত এক ফিলিংসে যাচ্ছে। মুহূর্তটা আরও সুন্দর করে তুলেছে পিছনের অজাগ সুন্দর রমণীয় গুণে। কেউ কোনো কথা বলছি না। নির্বরা নদী ভাঙল। সাগর, তোর কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকদিন পরে নানু বাড়ি যাচ্ছি। অনেকদিন পরে যাচ্ছিস বলে ভালো লাগছে, এছাড়া অন্য কোনো কারণে ভালো লাগছে না? ভালো লাগার আর কি কারণ লাগবে এখন? কিছু না, তুই বাইক আরো স্পিডে চালা। আরে কি বলছো, এমনিতেই সন্ধ্যা হয়ে আসছে। আর তাছাড়া এত স্পিডে চালানো ঠিক না। রাগ তুলবি না, তোকে আরো স্পিডে চালাতে বলছি, তুই চালা। আচ্ছা চালাচ্ছি, তুমি আমাকে আরো জোরে ধরে বসো, আমি স্পিড ধরছি। দেখি তুই কেমন চালাতে পারিস। বলতে দেরি হয়েছে, আমার স্পিড বাড়াতে দেরি হয় নাই। শীতের দিন, তার উপরে আবার সন্ধ্যা হয়ে গেছে। ঠান্ডাও বেশ লাগছে। হাত দুটো যেন জমে যাচ্ছে। পিছনে নদী, শীত লাগছে বোধহয়। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। উফ, যা লাগছে আমার। রাস্তার পাশে একটা ফুচকার দোকান দেখি বাইক থামাতে বলল। কি হলো আবার? এই অর্ধেক রাস্তায় আবার গাড়ি দাঁড় করালে কেন? ফুচকা খাবো। এমনিতেই শীত লাগছে, এখন তুমি ফুচকা খাবে? আমি খাবো, তোর কি, তুই অর্ডার দে। কি আর করার, 2 প্লেট ফুচকা দিতে বললাম। আমি একটু বেশি ঝাল খাই, কিন্তু এ তো দেখছি আমার থেকেও বড় খাদক, যেন ঝালে ডুবে যাচ্ছে। খাচ্ছে আর চোখ লাল হয়ে যাচ্ছে। খাওয়া শেষে ঝাল চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এখন কেমন লাগে? খাও আরও বেশি ঝাল। পানি খাও আর তাড়াতাড়ি বাইকে ওঠো। বাইক আবারও চালাতে শুরু করলাম। 7টায় বাসায় পৌঁছালাম। ভানু আমাকে দেখে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাই? কতদিন দেখি না, এই বইটার কথা একেবারেই ভুলে গেছিস? না গো, আমার ওল্ড গার্লফ্রেন্ড, তোমাকে কিভাবে ভুলি? তাহলে এতদিনে আমার কথা মনে পড়লো? মনে তো তোমাকে প্রতিক্ষণে ক্ষণে পড়ে। আমি তো শুধু তোমাকেই ভাবি, আর এটাও ভাবি আমি তোমাকে কবে এই বুড়োর হাত থেকে উদ্ধার করে আমার ঘরে নিয়ে যাব। চল তাহলে আজকেই পালাই। হয়েছে তোমাদের ড্রামা, এবার এইদিকেও তাকাও, আর একজন আছে এখানে। ও তাই তো, আসো আমার সত্যি, তোমাকেও কতদিন দেখি না। হয়েছে থাক, আর বলতে হবে না।
সব আদরটাই বাদরটাকে দিয়ে দিছো। কি হিংসা! এই একদম মেরে ফেলবো তোকে। থাক, আর ঝগড়া করতে হবে না। যাও ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ছোটরে বাসায় আরেক মামা আছেন, সেই ঘরে একটা মেয়ে আছে আর একটা ছেলে ছোট। এই মামিও আমাকে অনেক ভালোবাসে। ভিতরে যেতেই মামি আসলেন। কেমন আছো আকাশ? জি মামি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা এতদিন পরে মনে পড়লো আমাদের কথা? তার মানে পড়াশোনা নিয়ে আপনি তো বুঝেনি। হ্যাঁ, সবই বুঝি। এখন যাও, রুমে যাও। মামি, মামা কোথায়? সে এখনো দোকান থেকে ফেরেনি, চলে আসবে একটু পরেই। ও, আর সাইমা আর রিমন কোথায়? ওদের রুমেই আছে, পড়তেছে। আচ্ছা, আমি দেখা করে আসি। চলে গেলাম আমাদের রুমে, ব্যাগ রেখেই গেলাম ওদের রুমে। আমাকে দেখেই সাইমা আর রিমন জড়িয়ে ধরলো। কেমন আছো ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? ভালো। রিমন, তোমার কি অবস্থা? ভাইয়া ভালো না। কেন, কি হয়েছে? ধুর, এত পড়া ভালো লাগে না। ওহ, এই ব্যাপার। সমস্যা নেই, এখন আর পড়তে হবে না। হ্যাপি? হুম। কি হচ্ছে এখানে? কি আর হবে, কিছু না। ও, কেমন আছো আপু? ভালো। তুমি? ভালো। রাতে খাওয়ার টেবিলে সবাই আছেন। মামা আমাদের দেখে অনেক খুশি হয়েছে। তারপর খেয়ে যে যার রুমে গেলাম ঘুমোতে। আমার আবার একটা বিষয়, নতুন কোনো জায়গায় ঘুম আসে না, তাই কি করব ভাবছিলাম। পরে মনে পড়লো বেশ কয়েকদিন হলো গল্প লেখা হয় না, তাই গল্প লেখা যাক। গল্প লিখছিলাম তো নদীর আগমন। কই, কিছু না তো। আমি দেখেছি তুই চ্যাটিং করছিস। না তো, আমি এমনিতেই ফোন টিপছিলাম। যাই হোক, তখন তুই সাইমাকে জড়িয়ে ধরেছিস কেন? কই, কখন? মিথ্যা কথা বলবি না, আমি দেখেছি। আচপ, জড়িয়ে কখন ধরলাম? অনেক দিন পরে দেখা হয়েছে, তাই সাইমা খুশিতে আমাকে জড়িয়ে ধরছিল। আর সেখানে তো রিমনও ছিল। ভালো হয়ে যা লুচ্চাকটা। দেখো, ফালতু কথা বলবে না। আর আমি ওকে জড়িয়ে ধরছি, তাতে তোমার কি? আমার আবার কি হবে? তুই ওকে কেন ধরবি? আমি আরও করব, তোমার কি? তুই ধরেই দেখ, তোর হাত আমি কেটে ফেলবো। এই, তুমি কি এখন আমার সাথে ঝগড়া করতে আসছো? তোর সাথে ঝগড়া করতে যাব কেন? আমি শুধু বলতে আসলাম তুই সাবধানে থাকবি, ওর দিকে ভুলেও তাকাবি না। হইছে, আর পায়ে পা দিয়ে ঝগড়া করতে হবে না। আমি ওর দিকে তাকাবো না, হইছে? হুম। আরও কিছু বলবে? কেন? আমি বলছি বলেই তোর ভালো লাগছে না, নাকি ডিস্টার্ব করছিস? কোনোটাই না, আমি শুধু জিজ্ঞেস করলাম। হয়েছে, থাক তুই, আমি গেলাম। বলেই চলে গেল, কিন্তু একটা বিষয় বুঝলাম না, এখন এসে ঝগড়া করার কারণ কি? আর আমি সাইমাকে ধরছিলাম, তাতে ওর কি? যাক, অবশেষে গল্প লেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। আর খুব সকালে ঘুম ভেঙে গেল। এত সকালে আমার কখনোই ঘুম ভাঙে না। বের হয়ে দেখি মামি রান্না করছেন। আমাকে দেখে, কি সাগর, এত সকালে ঘুম ভেঙে গেল? ঘুম ভালো হয়নি? না মামি, আসলে নতুন জায়গা তো, তাই। ভালো হয়েছে উঠে পড়েছো। বাইরে গিয়ে দেখো, আরো ভালো লাগবে। জি মামি। বাইরে গিয়ে দেখি সাইমা ঘুম থেকে উঠে পড়ছে। আমাকে দেখে গুড মর্নিং উইশ করলো। ভাইয়া, এত সকালে তুমি উঠে পড়েছো? হুম। ভালো করেছো। ভাইয়া, খেজুরের রস খাবে? মনে মনে বললাম, আমার পছন্দের রস কেন খাবো না? এখানে পাওয়া যায় নাকি? চলো যাই। আচ্ছা চলো, কিন্তু কত দূরে? বেশি দূরে না। বের হলাম। নানুদের বাসা গ্রামের মধ্যে, চারিদিকে সবুজ ক্ষেত। সকালে শিশিরে ঘাস ভিজে যাচ্ছে। নানুর বাসা থেকে বেরিয়ে ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছি, আর শিশিরে পা ভিজে যাচ্ছে। সত্যি অসাধারণ লাগছে। তারপর গিয়ে পৌঁছালাম গন্তব্যে। দুজনে মিলে গাছতলায় বসেই খেলাম, আর 2 হাঁড়ি বাসায় নিয়ে আসতে বললাম। সকালের নাস্তার সময় আমি আর সাইমা গল্প করতে করতে বাসায় ঢুকছিলাম। বাসার গেটেই দেখি এক দাজ্জাল দাঁড়িয়ে, মানে নদী আর কি। চোখ যেন লাল হয়ে আছে। আমাদের দুইজনের হাত ধরা দেখে আরও ক্ষেপে গেছে মনে হচ্ছে। আমাদের একসাথে দেখে তখন আর কিছু না বলে চোখ লাল করে ভিতরে চলে গেল। আমরাও ভিতরে গিয়ে ফ্রেশ হতে গেলাম। রুমে ঢুকতেই দেখি নদী আমার রুমে। গুড মর্নিং। ঘুম ভাঙলো তাহলে? কি হলো, চুপ করে আছো কেন? খুব শান্তভাবে বলল। কোথায় গিয়েছিলি সকাল সকাল? এই একটু সকালের পরিবেশ উপভোগ করতে। তুমি তো জানোই এখানে সকালটা এত সুন্দর দেখতে। চারিপাশটা কুয়াশায় আচ্ছন্ন, ভেজা ঘাস আর টাটকা ঠান্ডা খেজুরের রস। সত্যি সকালটা অনেক ভালো লাগলো। তাই না? হুম। আর কি কি করেছিস? আর কি করব? ও হ্যাঁ, তোমার জন্য রস দিয়ে যেতে বলেছি। তোর রস তুই খা। কেন? তোমার জন্য রস আনলাম,
আমি কেন খাবো? আমি আর শাইমা তো ওখানেই খেয়েছি। তোকে আমি কাল রাতেও বারণ করেছিলাম সাইমার সাথে যেন তোকে না দেখি। সকাল হতে না হতেই তুই ভুলে গেলি? আজব তুমি, একটু গিয়েছি, এতে দোষের কি আছে? আমি এত কিছু জানি না। আমি তোকে মানা করেছিলাম, তুই শুনিসনি কেন? এতে শোনার কি আছে? আর ওর সাথে গেলে সমস্যা কি? আর কিছু না বলে রুমে চলে গেল। বুঝি না মাঝে মাঝে এই মেয়ের কি যে হয়, হুদাই রাগ করব। যাক, করুগা। নানুর বাসায় 2 দিন থেকে আমাদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সব সময় বাইরে বাইরেই বেশি থাকা হয়ে যায়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, সব মিলিয়ে সময়টা ভালোই কাটলো। আসার সময় এসে গেল খালুর বাসায় যাওয়ার। আম্মু মনে হচ্ছে খুব একটা খুশি না। না হওয়ারই কথা, একটাই ছেলে, তাও থাকে অন্য জায়গায়। যাওয়ার দিন সবার থেকে বিদায় নিলাম। আম্মু হাসি মুখে বিদায় দিল। আপু মনে হয় মন খারাপ। যতই রাগ দেখাক, মন থেকে অনেক ভালোবাসে আমাকে। এবার বাইক নিয়ে যাব। খুব শখের বাইক আমার, এতদিন বাসায় রেখে গিয়েছিলাম। এবার আম্মুকে বলতেই রাজি হয়ে গেল। বাইক নিয়ে বের হলাম, পিছনে সুন্দরীকে বসিয়ে। সুন্দরী খুব একটা ভালো মুডে নেই, বোঝাই যাচ্ছে। মামার বাসা থেকে আসার পর থেকে আমার সাথে কেমন যেন গম্ভীর ভাব নিয়ে থাকে। বাইক চালাচ্ছি, হাইওয়েতে খুব স্পিডে টানছি। এইভাবে চুপ থাকাটাও ভালো লাগছে না। নীরবতা আমি ভাঙলাম। আপু? কোনো জবাব নেই। আপু চুপ করে থাকলে কিন্তু আমি তোমাকে নামিয়ে দিয়ে চলে যাব। এত দূরের জার্নি চুপ করে থাকলে ভালো লাগে? তো কি করতে বলছিস? নাচবো এখন আমি? বাইকে বসে নাচতে পারলে নাচো, আমিও একটু উপভোগ করি। আপু, একটা কথা বলি? বলেই তো যাচ্ছিস, বল। তুমি রাখলে তোমাকে সত্যি সত্যি অনেক বাজে দেখায়। কেন? তোমার সুন্দর ঠোঁটে এক চিলতে হাসি খুব মানায়। রাখলে তোমার হাসি থাকে না মুখে, দেখতে আমার ভালো লাগে না। তো কি করবো এখন আমি? কিছু করার দরকার নেই, শুধু এই গম্ভীর মুখ করে থেকো না। আমি দেখছি তুমি কয়েকটা দিন ধরেই এমন করে আছো। খুশিতে এমন করছি। খুশিতে যে না সেটা ভালোই বুঝতে পারছি। এখন বলো কি হয়েছে? তুই সাইমার সাথে ঘুরতে গিয়েছিলি কেন? আমি কোথায় গেলাম? ও আমাকে জোর করে নিয়ে গেল। বলল, ভাইয়া চলো, আমাদের ওইদিকে একটা জায়গা আছে, অনেক কাশফুল হয়। আমার কাশফুল অনেক ভালো লাগে, তাই আর না করিনি। কি কি করেছিস? কি করব? অনেক ঘুরলাম, ছবি তুললাম, ফুচকা খাইলাম, আরো কত কি। তুমি এমন করছো কেন? খুশিতে, শয়তান লুচ্চা। কি করলাম আবার? আর যদি কখনো দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে, ওই দিন তো শেষ দিন হবে। এমন করে কথা বলো না, কেমন কেমন যেন লাগে। কেমন কেমন লাগে? কেমন বউ বউ লাগে। তোর বউ হলে তোর জীবন আমি শেষ করে দিব, দেখিস। এই, আমি তোমাকে কেন বউ বানাবো? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? কলেজে গেলেই দেখবে কত মেয়ে লাইন দিয়েছে। যেই না চেহারা, নাম তার পেয়ারা। এমন করে বলছো? ঠিক আছে, কলেজে গেলেই দেখবে। দেখা যাবে। ধুর, তুমি চুপ করে ছিলে, সেটাই ভালো ছিল। অনেকক্ষণ জার্নির পর বাসায় এসে পৌঁছালাম। মাঝে ব্রেক নিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করে আবারও জার্নি। বাসায় যেতেই মামি জড়াই ধরলো। মনে হলো কত বছর দেখে না। কেমন আছিস বাবা? বাসায় গিয়ে আমাকে ভুলে গেছিস, একটা ফোন দিসনি। ভুল হয়ে গেছে আম্মু, আর হবে না। বাসায় গিয়ে কেমন কালো শুকিয়ে গেছিস, রোদে রোদে ঘুরেছিস তাই না? কই না তো। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আম্মু, পাশে আরো একজন আছেন, সেদিকে খেয়াল রাখতে হবে না। বলে ওর রুমে চলে গেল। আর আমি আমার রুমে। কয়েকদিন পর থেকে আবার কলেজ শুরু হলো। কলেজের সেই বজ্জাত আপু এখন আর কলেজে নেই। খুব ভালোই যায় কলেজের সময়গুলো। সে থাকলে সব সময় তার একই কথা, ভালোবাসে ভালোবাসে। যাক, এখন অন্তত শান্তিতে কলেজে থাকা যাবে। একদিন আমি আর এনামুল ঘুরতে বের হলাম। পার্কে বসেছিলাম আর গল্প করছিলাম। হঠাৎ চোখ পড়লো এক নীল পরীর দিকে। তিনজনে মিলে হাঁটছে পার্কের মধ্যে। মাঝখানের পরীটা, চুলগুলো কোমরের নিচ পর্যন্ত, একদম স্ট্রেট চুলগুলো। পিছনে একটা রাবার দিয়ে আটকে রেখেছে। ড্রেসের সাথে পরিয়ে যা লাগছে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। আশেপাশে কি হচ্ছে কিছুই দেখছি না, পাচ্ছি না। চোখ কান সব বন্ধ আমার। আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আমার বুকে হাতুড়ি পিটাচ্ছে। মনে হলো এক পলক দেখলো এইদিকে, আবার সামনের দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে গেল। আমি বোকার মতো হা করে দেখছি তার চলে যাওয়া। কি দেখছিস এত? দোস্ত, আমাকে মেরে দিয়ে গেল একজন। কি বলছিস? কে মারলো? নাম বল, একবার দেখা। কি করি দেখ ওর অবস্থা। ধুর, আমি বলি কি আর তুই কি বলছিস? কেন? দেখলি না এখান দিয়ে একটা মেয়ে গেল এই মাত্র। হুম, দেখলাম তো। ও
ও 3টা মেয়ে গেল। তুই কখনো পরি দেখেছিস? কি বলছিস তুই? পরি কখনো দেখা যায়? আমি দেখলাম নীল পরি এইমাত্র আমার সামনে দিয়ে গেল, আর আমাকে হাতুড়ি পেটা করে গেল বুকের বাম পাশে। এ কি হয়েছে ঠিক করে বলতো। দোস্ত, আমি ক্রাশ খাইছি। মানে কি? দোস্ত, মেয়েটাকে আমার ভালো লাগছে, তোর ভাবি বানাবো। গুড, কিন্তু কে এই মেয়ে? নাম কি? কই থাকে? ধুর, আমি কি জানি নাকি, তুই খুঁজে দে। আমি কোথায় খুঁজবো? আমি তো ভালো করে দেখিনি। আমি জানি না, তুই সব ব্যবস্থা করে দিবি। আচ্ছা চল, এখানে মনে হয় বেশি দূরে যেতে পারিনি। কোথাও খুঁজে পেলাম না, এক মুহূর্তেই কই চলে গেল। মনে হচ্ছে সত্যি সত্যি পড়ি ডানা মেলে উড়ে চলে গেছে। পুরো পার্কের সব জায়গায় খুঁজলাম, গেটেও খুঁজলাম, কোথাও পেলাম না। দোস্ত, আশা ছেড়ে দে, ওইখানে অনেক মানুষ আসে। আর এই মেয়ে কোথা থেকে এসেছে কে জানে। এখন খুঁজে পাবো কিভাবে? আমি জানি না, ও আমার মনটা নিয়ে চলে গেছে। দোস্ত, আজকে মাফ কর, চল বাসায় যাই। কপালে থাকলে দেখবি আবার তোর সাথে দেখা হয়ে যাবে। চল তো বাসায় যাই। ধুর, ভালো লাগে না, আর কিছু করারও নেই, তাই বাসায় চলে আসলাম। 2 দিন কলেজে গেলাম না। খালামণি জিজ্ঞেস করেছে কি হয়েছে, আমি কিছুই বলতে পারছি না। নদী জিজ্ঞেস করেছে কি হয়েছে, ওকেও কিছু বললাম না। 4র্থ দিন কলেজ গেলাম, বাইক নিয়ে কলেজে গেটের মধ্যে ঢুকছি। এমন সময় মনে হলো আমাদের বিল্ডিং এ কাউকে দেখলাম, সামনেই এনামুল দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি বাইক এনামুলের কাছে রেখে দিলাম দৌড়, সোজা আমাদের বিল্ডিং এর দিকে। 3 তলায় চলে গেলাম, যেখানে মনে হয়েছিল কেউ আছে, গিয়ে দেখলাম তেমন কেউ নেই। সবগুলো ক্লাসরুম দেখলাম না, কোথাও নেই। হয়তো মনের ভুল। আসলে ভেবেছিলাম এই পার্কে দেখা পড়ি, কিন্তু ভুল দেখলাম। নিতে চলে গেলাম এনামুলের কাছে। কিরে, কি হয়েছিল? এভাবে দৌড়াচ্ছিস কেন? না কিছু না, বাইক পার্ক করেছিস? হ্যাঁ। আচ্ছা চল ক্লাসে যাওয়া যাক। ক্লাসরুমে গিয়ে এত বড় একটা শক খাবো ভাবতে পারিনি। মনে হচ্ছে, কি মনে হচ্ছে নিজেও জানি না, তবে শকটা ছিল মারাত্মক। দুজন কথা বলতে বলতে ক্লাসরুমের দিকে গেলাম। ক্লাসে ঢুকতেই বড় ধরনের একটা শক খেলাম। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? দোস্ত, একটু বাইরে আয়। বল। দোস্ত, সেই পরীর দেখা আবারও পাইছি। কই কি? কোথায় দেখলি? আমাদের ক্লাসে বসে আছে। কি বলছিস? চল আজকে ওকে ছাড়ছি না। ছাড়বি না মানে? আজকে ডিরেক্ট প্রপোজ করে দেব। পাগল নাকি? এভাবে হুট করে প্রপোজ করে দিলে প্রবলেম হবে, তখন আমাকেও সবার মতোই মনে করবে। তাহলে কি করতে চাচ্ছিস তুই? কি করব সেটাই ভাবছি। তার আগে দেখতে হবে ও আমাদের ক্লাসে কি করছে, সব ডিটেলস বের করে দে। হয়ে যাবে। চল ক্লাসে যাই। ক্লাসে গিয়ে বসলাম, একটু পরেই স্যার ঢুকলো ক্লাসে। এ কি, হে তো আমাদের সাথেই পড়ে। ক্লাস শেষে ক্যাম্পাসে বসেছিলাম, এনামুল আসলো। দোষ, পথে একটু সমস্যা আছে, ভাঙচোরা। কি বলছিস, ক্লিয়ার করে বল। মেয়েটা আমাদের সাথেই পড়ে, বড়লোক বাবার একমাত্র মেয়ে, নাম তমা। এমনিতেই শান্ত স্বভাবের, কিন্তু সমস্যা হলো এই মেয়ে কারোর সাথে রিলেশন করে না, আর আর করবেও না। ওর কথা শুনে মনে হলো শুরুতেই সব শেষ হয়ে যাবে। ভেবেছিলাম জীবনে কখনো রিলেশন করব না, কিন্তু এই পরীকে দেখার পর থেকে কি হয়ে গেল নিজেও জানি না। যাই হোক, হাল ছেড়ে দিলে চলবে না, যেভাবেই হোক কিছু একটা করতে হবে। কিরে, কি ভাবছিস? কি করব বুঝতে পারছি না। কি আর করবি, সব বাদ দে, অন্য কাউকে দেখ। সারা জীবনে কোনো মেয়ের দিকে তাকাইনি, চলতে চলতে এই মেয়ের দিকে চোখ আটকে গেছে, মন দিয়ে ফেলেছি। এখন আর পিছনে ফেরা সম্ভব না। তাহলে যা গিয়ে বলে দে। এখনই না, সময় আসুক, আগে ওর সাথে বন্ধুত্ব করতে হবে। তুই কর, আমি তোর পিছনে। পিছনে থাকলেই হবে। ক্লাসে গেলাম, দেখি একাই বসে আছে। হাই, আমি সাগর। এই যে হ্যালো, জি বলুন, শুনছি। আমরা কি বন্ধু হতে পারি? ও আচ্ছা, তাহলে বন্ধুত্ব করার জন্য আসা হয়েছে। সেটা বলতেই পারো। এই, আমাকে তুমি করে বলছেন কেন? কারণ আমরা একসাথেই পড়ি, তুমি তো বলতেই পারি। নো। ওকে, এখন বলেন আমরা কি বন্ধু হতে পারি? না। যা, এত কিছু বলার আগেই না করে দিল। কেন, বন্ধুত্ব করলে কি সমস্যা? সমস্যা নেই, কিন্তু আমি করব না। কেন? আর আমার ইচ্ছে। কথা বাড়ালাম না, নিচের জায়গায় বসলাম। কিরে, কি হলো? আরে, এই মেয়ে তো মুখের উপরেই না করে দিল। চিন্তা করিস না, লেগে থাক, হয়ে যাবে।
একেই হয়তো বন্ধুত্ব বলে। বন্ধুর জন্য মেয়ে পছন্দ করা থেকে শুরু করে প্রেম করিয়ে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করা, সব কাজেই পাশে পাওয়া যায়। আর সব শেষে বন্ধুকে কিভাবে বাস দেওয়া যায় সেটাও খুব ভালোই জানে। থাক, আমিও আর ওরে বেশি কিছু বললাম না। এমন করে কয়েকদিন ওর সাথে কথা বলার চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। নদী জেনে গেল সবকিছু। বিকালে সাদে দেখলাম দোলনায় বসে ইয়ারফোন কানে দিয়ে জমিয়ে অর্থহীনের নিকৃষ্ট 3 গানটা শুনছিলাম। এমন সময় মনে হলো সামনে কেউ এসে দাঁড়ালো। মাথা উপরে তুলে দেখি ইয়া বড় বড় চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে, আর সেই আগুনে আমাকেই পোড়াবে। যা ভেবেছিলাম তাই। কান গরম হয়ে গেল। চোখে দেখিয়ে দিল। কি করেছে আমি? মারলে কেন? এইবার কিন্তু আমি খালামণিকে বলে দিব। মারছো কেন? আর একটা কথা বলবি তো তোকে আমি এই ছাদ থেকে ফেলে দিব। কি করেছে আমি? মারলে কেন? তোমাকে? কি হলো বলছিস না কেন? তোমাকে? কোন তমা? নাটক করবি না, যা বলছি তার উত্তর দে। ও হ্যাঁ, আমাদের ক্লাসে একটা তমা আছে। কেন, কি হয়েছে? তোমার পেছনে কেন ঘুরছিস? কি বলো? আমি কেন মেয়েদের পেছনে ঘুরবো? আমি তো সব সময় সামনাসামনি থাকি। কথা ঘোরাবি না কুত্তা। বল ওর সাথে তোর কি? কই কিছু না তো। আর যদি কখনো শুনেছি তুই ওকে ডিস্টার্ব করছিস, তাহলে তোকে মেরেই ফেলবো কুত্তা। হন হন করে চলে গেল। আর আমি গালে হাত দিয়ে বসে আছি, বোঝার চেষ্টা করছি এই খবর কে ওর কানে লিক করলো। সাথে সাথে এনামুলের কল। দোস্তে মেরে ফেলছে আমারে। কি বলছিস? কি হয়েছে? কোথায় আছিস তুই? বাসার ছাদে আছে আমি। কে মেরেছে? বলদ, কান্না থামা আর বল কি হয়েছে। পাশের পার্কে আয়, সব বলছি। একটু পরেই দুজনে হাজির হলাম, সবকিছু বললাম। আর এদিকে হারামিটা হাসছে। দিলাম একটা বসিয়ে। এখন দেখ আমার কেমন লাগছে তখন। যা বুঝলাম ভালোই লেগেছে তাহলে। এখন সমাধান দে। কে এই কথা ওর কাছে বলতে পারে? জানি না, হয়তো তোমার নিজেই বলছে। সেটাও হতে পারে, কিন্তু তমা কি করে জানবে নদী আমার বোন হয়? লজিক আছে, তবে একবার ওর কাছে জিজ্ঞেস করে দেখি। দেখ ভাই, কিন্তু যাই হোক, এই শয়তানটা যেই হোক, আমি ওরে শেষ করে ফেলবো। মাথা ঠান্ডা কর, এখন চল বাসু মামার দোকানে আড্ডা দিই। তুই দে, আমার ভালো লাগছে না। আরে চল, আড্ডা দিলে ভালো লাগবে, আর এসব আমি দেখছি। কি আর করার, জোর করেই নিয়ে গেল। রাতে শুয়ে শুয়ে ভাবছি নদী এইভাবে কেন রিয়াক্ট করলো। আমাকে ভালোভাবে বলতে পারতো। এত উত্তেজিত হওয়ার কি আছে? যাই হোক, আমি আমার কাজে অটল আছি। কিভাবে তোমাকে পটানো যায় সে ধান্দায় আছি। বেশ কিছুদিন পরে মনে হলো মেয়েটা আমার সাথে বন্ধুত্ব করার জন্য রাজি হবে হবে ভাব। ইদানিং আমার সাথে ইচ্ছে করে কথা বলতে আসে, হেসে হেসেও কথা বলে। মনে হচ্ছে সামথিং সামথিং। কিন্তু সমস্যা হলো যখন ওর সাথে কথা বলি না কেন, সব সময় নদীর কাছে ধরা খেয়ে যাই। কিভাবে যেন বুঝতে পারে আমি ওর সাথে কথা বলার চেষ্টা করি, আর ওই দিনই আমার গাল দুটো লাল হয়ে যায়। ওই হারামিটার খবর একবার যদি জানতে পারতাম, ওর 13টা বাজাই দিতাম। তবে এটা ভেবে ভালোই লাগছে যে তমার আমার সাথে বন্ধুত্ব করে ফেলেছে, আর এদিকে আমি থাপ্পড়ও খেয়ে যাচ্ছি। একদিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম, নদী কোথা থেকে যেন আসলো। কোনো কথা না বলে আমাকে টেনে রুমে নিয়ে গেল আর বসিয়ে দিল। আপু, সব সময় তুমি শুধু এমন করো। আমাকে কি সরকারি জিনিস পাইছো নাকি? আর বারবার মারছো কেন আমাকে? কতবার তোকে বারণ করেছি তোমার পেছনে না ঘুরতে। আজকে তো আজকে কি? এদিকে আই। না, তুমি দূর থেকেই বলো। তুই তো আমাকে প্রপোজ করার কথা ভাবলি কি করে? এই কথা তুমি জানলে কিভাবে? তুই আমার কথার উত্তর দে, কেন ওর পেছনে লেগে আছিস? আর থাকবো না, এইবারে মতো মাফ করে দাও। কিসের মাপ? আজ তোকে আমি মেরেই ফেলবো। বললাম তো আর এমন হবে না। সত্যি তো? সত্যি। কোনো রকমের রেহাই পেলাম। তবে এই কাজ কে করে এসছে এতদিন খুব ভালো করেই বুঝতে পারছি। আজকে ওর একদিন কি আমার একদিন। বিকেলে লেকের পাড়ে দাঁড়ায় আছি। আসলে দাঁড়াই না, অপেক্ষা করছি একজনের জন্য। অনেক রাগ উঠতেছে আসতে দেরি দেখে। অবশেষে তাহার দেখা মিলল। কিরে, কখন আসলি? এই তো এখনই আসলাম, 1 ঘন্টার মতো হবে। সমস্যা নেই। কি অবস্থা তোর? কিরে, কি হয়েছে তোর? ঠিক আছিস তো তুই? আরে আমার আবার কি হবে? না, মনে তো হচ্ছে তুই ঠিক নেই। যে কারণের জন্য 1 মিনিটের অপেক্ষা করতে গেলে অস্থির হয়ে পড়ছিস, সে আজকে আহার জন্য 1 ঘন্টা দাঁড়ায় আছে। আরে ব্যাপার না, চল হাঁটি।
আমার কেমন যেন ভয় প্লাস ডাউট লাগছে। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা চল। হাঁটতে হাঁটতে একটা পজিশন মতো জায়গায় নিয়ে দিলাম এক ধাক্কা, আর ও সোজা পানিতে। আমি আগেই জানি ও সাঁতার জানে না, দেখলাম বেশ পানি খাচ্ছে, তখন টেনে তুললাম। বেশ ভালোই পানি খাইছে। উপরে তোলার পর ইচ্ছা মতো কিল খুশি বসাইলাম। আসলে অনেক দিনের জমানো রাগ তবুও কমতেছে না। আর কিছু না বুঝেই মাপটাও শুরু করলো। আমি একটু থেমে গেলাম। আচ্ছা এখন বল, আমি তোকে মারছিলাম কেন? কেন মারছিস মানে? সেটা আমি তোকে জিজ্ঞেস করব? এইটা আমি তোকে জিজ্ঞেস করলাম, বল কেন মারলাম। এখন ভালোই ভালো সব সত্যি কথা স্বীকার করবি, নয়তো এবার হাত পা বেঁধে পানিতে ফেলে দিব। ভাই বল, সব বলবো। আমি মারছি না। তোমার ব্যাপারে সব খবর নদীকে কে দিত? আমি? কেন? আছে, কারণ আছে। সেটাই জানতে চাচ্ছি আমি। আসলে আপু তোমাকে অনেক ভালোবাসে। আমিও তোমার মতোই শখ খাইছিলাম যখন আপু আমাকে ডেকে সব বলল। কি বলছিস? কবে বললো এইসব? তোমার সাথে তোমাকে দেখা হওয়ার অনেক আগেই আমাকে এসব বলেছিল। আর এটাও বলছে সে তোকে অনেক আগে থেকেই ভালোবাসে, কখনো বলার মতো পরিস্থিতি হয়ে ওঠে নাই, তাই তোকেও বলা হয় নাই। কিন্তু সত্যি আমি নিজে তোর জন্য তার মধ্যে যতটুকু ভালোবাসা দেখেছি, আমার মনে হয় কেউ তোকে এতটা ভালোবাসবে না। যখন তোমার কথা তাকে বললাম তখন সে কতটা কান্না করছে সেটা আমি জানি। কি বলছিস এইসব? আমি তো কিছুই জানি না। এটাই তো তোর প্রবলেম, এত কাছের থেকেও কখনো বুঝতে পারিসনি তার ভালোবাসা। কিন্তু এটা কিভাবে সম্ভব তুই বল। আমিও জানি না রে, কিন্তু আমার মনে হয় আপুর ভালোবাসা তুই যদি ফিরিয়ে দিস, হয়তো আপু কিছু একটা করে ফেলতে পারে। এমনিতেই যে রাগী। হুম, কিন্তু এইটা কিভাবে সবাই মেনে নিবে? আর আমিও কখনো তাকে এই চোখে দেখিনি। আরে আগে কখনো দেখিসনি, কারণ আগে এইসব জানতি না। এখন তো জানিস, এখন থেকে ভালোবাসার চোখে দেখবি। বাদ দে, এখন এসব কথা বলতে ভালো লাগছে না। আমি বাসায় গেলাম। হ্যাঁ, মাঝখান থেকে আমি মার খাইলাম। বাসায় যা, নয়তো আবার মার দিব এখন। বাসায় চলে আসলাম। ভিতরে ঢুকতেই দেখি আপু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এত মনোযোগ দিয়ে টিভি দেখছে যে কেউ বাসায় ঢুকলো সেদিকে কোনো খেয়াল নেই। আমিও কিছু না বলে তার সামনে দিয়ে রুমে চলে গেলাম। যাওয়ার আগে দরজার সামনে থেকে একবার পিছনে তাকালাম, দেখি তাকিয়ে আছে আমার চলে আসার দিকে। আমি রুমে ঢুকে পড়লাম। বসে বসে ভাবছি এনামুলের বলা কথাগুলো নিয়ে। সত্যি কি তাহলে আপু আমাকে ভালোবাসে? এনামুল যা বলল সেটা যদি সত্যি হয় তাহলে আমি শেষ। এই মেয়ে এমনিতেই যা করতে পারে, এখন যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আমাকে আরো চোখে চোখে রাখবে। দুপুরে ঘুমিয়েছিলাম, আর বিকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। দেখি সেখানে নদী আগেই বসে আছে। আমি ওকে দেখে আবারও নিচে নামতে গেলাম। এই সাগর, কোথায় যাচ্ছিস? না মানে আপু, আমার একটা কাজ আছে তাই। এদিকে আয়। কাজটা জরুরি ছিল। তোকে আসতে বললাম না? গেলাম আমি। বলো। আমাকে দেখে পালাচ্ছিস কেন? কই, আমি কেন পালাবো? তাহলে চলে যাচ্ছিলি কেন? একটা কাজ। হয়েছে, থাক, আর বলতে হবে না। বস এখানে। কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, তারপরে কারিমা বলতে শুরু করলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। এতে আবার অনুমতি নেওয়ার কি আছে বলো। আচ্ছা, তো আমাকে তুই ভালোবাসিস? আপুর কথা শুনে পুরাই অবাক, নিজেও বুঝতে পারছি না সত্যি কি আমি তোমাকে ভালোবাসি নাকি ভালো লাগে। কিছু না বলেই চুপ করে আছি। কি হলো, বলছিস না কেন? না মানে শুধু হ্যাঁ আর নাতে উত্তর দে। এইটাই সুযোগ, দেখি সত্যিটা নদীর মুখ থেকে বের করতে পারি কিনা। আমিও হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ, ভালোবাসি। কি বললি? তুমি তো সত্যিটা জানতে চাইলে। কেন ভালোবাসিস? ওকে আমার অনেক ভালো লাগে তাই। ওইটা কোনো মেয়ে হলো? কি দেখে তোর ওকে ভালো লাগলো? কি বলো, তোমাকে তোমার মেয়ে মনে হয় না? আমি বললাম ওইটা ভালো লাগার মতো মেয়ে হলো নাকি? কি চয়েস তোর? তা আমি কি হীরের টুকরা ছেলে? আমার কাছে তো আমার ঠিক আছে আমার জন্য। তুই হীরের টুকরো হবি কেন? তুই তো পিতলের টুকরো। তবে তমা তোর জন্য ঠিক মেয়ে না, তোদের মানায় না। কেন? আমার কাছে তো সব ঠিকই মনে হচ্ছে, আর অনেক সুন্দরীও। মালে কেন? ইচ্ছা হলো তাই। আর ও সুন্দরী কে বললো তোকে? কারো বলতে হবে কেন? আমার চোখ আছে না? তোর চোখ নেই? ওই দুটো গর্ত। ওর থেকেও কত সুন্দর সুন্দরী মেয়ে আছে, তাদের মধ্যে কাউকে ভালো লাগে না? কি একটা মেয়ে পছন্দ হয়েছে?
ওর থেকে সুন্দরী মেয়ে কোথায় পাবো? আর এত সুন্দরী মেয়ে আমার সাথে প্রেম করবে না, আর বেশি সুন্দরী মেয়েদের ভাব একটু বেশি। আল্লাহ চোখ দিছে, চারপাশে একটু তাকিয়ে দেখিস, ওর থেকেও সুন্দরী মেয়ে পাবি। আর সব সুন্দরী মেয়েরা ভাব দেখায় না, ভালো মেয়েও আছে। তার পাশে কই পাবো? পাশে তো তুমি আছো। কেন, আমি সুন্দরী না? হ্যাঁ, তুমিও সুন্দরী, কিন্তু মনে হচ্ছে তোমার থেকে তমা আরো বেশি সুন্দরী। আরে আরে, রাগ করছো কেন? তুমি তো ওর থেকেও বেশি সুন্দরী। একদম মিথ্যা বলবি না। সত্যি বলছি, তুমি ওর থেকেও বেশি সুন্দরী। কিন্তু আবার কিন্তু কি? না মানে, তুমি ওর থেকে বেশি সুন্দরী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি বললা প্রেম করার জন্য সুন্দরী মেয়ে লাগবে। তুমি সুন্দরী ঠিক আছে, তোমার সাথে তো আর প্রেম করা যাবে না। কেন যাবে না? একে তো তুমি আমার সিনিয়র, আর দ্বিতীয় তুমি তো আমার বোন হও। সিনিয়র তো কি হয়েছে? মেয়েরা সিনিয়র ছেলেকে বিয়ে করে, তাহলে ছেলেরা কেন পারবে না? আর আমি কি তোর থেকে খুব বড় নাকি? মাত্র 1 বছরের সিনিয়র। আর কি বললি, আমি তোর বোন? ওই, আমি কি তোর মায়ের পেটের বোন নাকি যে আমাকে বিয়ে করা যাবে না? না মানে আমি। কি মানে করছিস? যা বললাম ঠিক বলেছি আমি। তাহলে কি তুমি বলছো আমি তোমার সাথে প্রেম করব? আমি এটা আবার কখন বললাম? তো এতক্ষণ কি বললা? আমি তো কথার কথা বললাম। ও, তাহলে তুমি বলছো অন্য ভালো কোনো মেয়ে খুঁজে নিতে? আমি এটা বলেছি তোকে? আরে কি আজব, তুমি তো দেখছি কিছুই বলো না। আচ্ছা, তুমি তাহলে একটা মেয়ে খুঁজে দাও। আমি কেন দিব? তোরটা তুই খুঁজে নে। আমি তো খুঁজে নিলাম তমা। আর একবার ওই মেয়ের নাম আমার সামনে নিবি তো তোকে আমি খুন করব। এই যা তো ভাগ এখান থেকে, ভালো লাগছে না আমার। আমি কই যাব? তুই থাক, আমি যাই। বলি রাগ দেখাতে দেখাতে চলে গেল। তবে কিছুটা শিওর হলো তার কথা শুনে যে এনামুল যা বললো তা সত্যি। কিন্তু এই কথা তো আমি ওর নিজের মুখ থেকেই শুনতে চাই। যেইভাবেই হোক আমি ওর মুখ থেকেই বের করে ছাড়বো। রাতে শুয়ে শুয়ে দারুণ একটা প্ল্যান করে নিলাম, মনে হচ্ছে এতেই কাজ হবে 100%। পরের দিন কলেজে গেলাম, গিয়েই তোমার সাথে দেখা করলাম। কি খবর সাগর, 2 দিন কলেজে আসো নাই কেন? এমনি ভালো লাগছিল না। শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না। তাহলে কলেজে আসে নাই কেন? এমনি কিছু হয় নাই। জানো, তোমাকে এই 2 দিন কলেজে না দেখতে পেয়ে আমার কেমন লাগছিল? না তো। তা জানবে কি করে? কখনো আমাকে ফিল করেছো? কখনো আমার দিকে বন্ধুত্বের থেকে বেশি কিছু ভেবে দেখেছো? এমনি বলে কি, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। না মানে। তোমাকে আমি অনেক মিস করেছি। কেন? জানি না, কিন্তু তোমাকে ছাড়া কলেজে আমার একদমই ভালো লাগছিল না। পিছন থেকে একটা মেলি কমছে বলে উঠল। তোমাকে ছাড়া এনারও দিন কাটছিল না। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছিল। পিছনে ঘুরতেই দেখি অগ্নি দৃষ্টি আমার দিকে তাক করে আছে। আপু, তুমি এখানে? কেন, ডিস্টার্ব করলাম? না মানে। চল আমার সাথে। কোথায়? যেতে বলছি, চল। তমা, একটু থাকো, আসছি আমি। আচ্ছা। ট্রেনে কলেজ থেকে বাইরে নিয়ে গেল। রাস্তা দিয়ে চুপচাপ হাঁটছি। নীরবতা আমি ভাঙলাম। আসলে আপু, বুঝতে পারি নাই তুমি এখন কলেজে আসবে। কেন, ভালোই তো চলছিল, ডিস্টার্ব করে দিলাম তাই না? আরে না, আসলে আমি 2 দিন কলেজে আসি নাই, তাইও বলছিল আমাকে কলেজে দেখতে পাই নাই। কি বোকাও তাই না? আমি কলেজে না আসলে আমাকে দেখবে কি করে? চুপচাপ হাঁট। একটু পরে একটা রিক্সা নিল, আর তাতে উঠে গেলাম। রিক্সা একটা শপিং মলের সামনে রাখলো। এইখানে কেন আপু? বৃষ্টির বার্থডে আজকে, একটা গিফট কিনতে হবে। ও আচ্ছা। গিফট কিনে বাসায় গেলাম। সন্ধ্যায় আপু বলল, ওই চল। কোথায়? বৃষ্টির বার্থডেতে। আমি যাব না, ভালো লাগছে না। যাবি নাকি আমার জোর করতে হবে? তোর ভালো লাগে না, আসছি, যাও। সন্ধ্যায় বার্থডে পার্টিতে গেলাম। আপু সবার সাথে পরিচয় করিয়ে দিল। বেশ মজা করলাম সেখানে। একটু বেশি রাত হয়ে গেল। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। পেছনে নদী। মাঝ রাস্তায় বাইক খারাপ হয়ে গেল। বাসা এখনো অনেক দূরে। বৈশাখ মাস পড়ে গেছে। সন্ধ্যা থেকে আকাশটা মেঘাচ্ছন্ন, তার উপরে এখন বাইক খারাপ হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। বাইক ধাক্কাচ্ছিলাম, নদী পাশেই হাঁটছিল, আর নদী কে যেন বলছিল মনে মনে। এমন সময় আচমকা এক দমকা হাওয়া বয়ে গেল। ঝড় শুরু হওয়ার পূর্বাভাস। নদীকে দেখে মনে হচ্ছে একটু ভয় ভয় পাচ্ছে, আবার একটুও খুশিও লাগছে। ঠিক বুঝে উঠতে পারছি না।
কিছু দূর হাঁটার পরে রাস্তা থেকে একটু দূরে এক বাড়ি দেখা গেল। এরই মধ্যে শুরু হয়ে গেল এলো পাথারি গাছের ঢাল ভাঙার শব্দ। ঝড় শুরু হয়ে গেছে। কিছু না ভেবেই নদীকে নিয়ে বাড়ির সামনে গেলাম। দরজায় টোকা দিলাম। ভিতর থেকে এক বয়স্ক মহিলার গলার আওয়াজ পেলাম। দরজা খুলে দিল। সাথে একটা মেয়েও আছে, বয়স আনুমানিক 14 থেকে 15 হবে। আসসালামু আলাইকুম আন্টি, আসলে আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে আর এইদিকে ঝড় শুরু হয়েছে। কিছু মনে না করলে কিছুক্ষণ এখানে থাকতে পারি? মহিলাটা আমার দিকে একবার আবার নদীর দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, ভেতরে আসো। ভিতরে গিয়ে মনে হলো এই বাসার মানুষটির রুচি আছে বলতে হবে। বাসাটা খুব সুন্দর করে সাজানো। আমার গিয়ে সোফায় বসলাম। একটু পরে সে চা নিয়ে আসলেন। বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। এর মধ্যে খালামণির কল। সাগর, কোথায় আছিস তোরা? বাইরে অনেক ঝড় হচ্ছে আর তোদের এখনো খবর নেই। খালামণি, আমরা আসছিলাম তখন বাইক খারাপ হয়ে গেল। তাই একটা বাসায় এসে বসে আছি, ঝড় থামলেই চলে আসবো। সাবধানে থাকিস। আর নদী কি করছে? এই তো এখানেই বসে আছে। আচ্ছা, রাখছি তাহলে। ফোন কেটে সামনে তাকাতেই দেখি মহিলা আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমাদের কথা শুনছিলেন। তার মুখে দেখে মনে হচ্ছে ভিতরে একটু সংকোচ ছিল। এখন সেটা কেটে গেছে। অনেকক্ষণ বসে থাকার পরে ঝড় কমে গেছে। এতক্ষণে মহিলার সাথে বসে অনেক কথা বলা হলো। তার এক ছেলে এক মেয়ে, আর এই মেয়েটা তার নাতনি। ছেলে আর বউ গতকাল ঢাকায় গেছে কি কাছে সেটা পরিষ্কার করে বললেন না। আমারও জানার বেশি আগ্রহ ছিল না। যাই হোক, তাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইক ধাক্কাতে। বাসা আর বেশি দূরে না, 1 কিলোমিটার এর মতো হবে। হঠাৎ নদীর মুখ খুলল। এতক্ষণ চুপ করেই ছিল। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়াতে বলল। অগত্যা বাইক স্ট্যান্ড করে দাঁড়ালাম। নদী ঘুরে আমার সামনে এসে দাঁড়ালো আর শার্টের কলার ধরলো। কিছু বুঝে ওঠার আগেই এক কিস বসিয়ে দিল। বিষয়টা বুঝে ওঠার আগেই আমার ছেড়ে দিয়ে আমার থেকে হাত পাচেক দূরে সরে গেল আর অন্যদিকে ঘুরে দাঁড়ালো। স্তব্ধ হয়ে আছি আমরা। ভয়ে ভয়ে ডাক দিলাম। আমার দিকে আর ঘুরে তাকালো না। আমি সামনে গেলাম, হাত দুটো ধরে বললাম, কি হয়েছে, এমন করছো কেন? কিছুই বলছে না, চুপ করে আছে। কিছু বলো। কি বলবো, তুই কিছু বুঝিস না কেন? কি বুঝবো? তোকে ভালোবাসি আমি, এটা কেন বুঝিস না? কি বলছো আপু? জানি তুই কখনোই বুঝবি না আমাকে। তোকে ওই পেতনির সাথে দেখলে আমার গা জ্বলে যায়। তোকে ভালোবাসি কতবার বোঝাতে চেয়েছি, তুই বুঝিস না কেন? আমি নিতে পারছি না, তোকে হারাতে পারবো না আমি। প্লিজ আমাকে কষ্ট দিস না, একবার আমাকে ভালোবেসে দেখ, কখনো কষ্ট পেতে দিব না। কথাগুলো বলছিল আর কান্না করছিল। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। কিন্তু ওর কান্না আমি নিতে পারছিলাম না। নিজের অজান্তেই আমার চোখ জোড়া ভারী হয়ে আসলো। ওর সামনে গিয়ে ওর গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিতেই জড়িয়ে ধরলো। শরীরের মধ্যে এক অজানা শিহরণ বয়ে গেল। আর 7-5 না ভেবেই জড়িয়ে নিলাম ভালোবাসার চাদরে।